বাবা, তুমি কি করে একটা মানুষের সাথে এমন ব্যবহার করতে পারো? তুমি তো কোনোদিন আমাদের বাসার কাজের লোকদের দিয়ে তোমার জুতো পরিষ্কার করাওনি, তাহলে আজ কেন এমন করছো? আরে আরিশ, তোমার তো ভাগ্য ভালো, তুমি স্যারের জুতো পরিষ্কার করার সৌভাগ্য পেয়েছো। তোমার তো খুশি হওয়ার কথা যে মালিকের টাকায় খাবে সেই মালিকের সেবা করতে পারবে। আর তোমাদের মতো ছোট লোক ভিখারিদের কাছে এসব তো ডাল ভাতের মতো। কি করছোটা কি তোমরা? আমার কাছে অনেক কমপ্লেন এসেছে, তোমরা নাকি কেউ ঠিকভাবে সময় মতো ডেলিভারি করছো না। কি হচ্ছেটা কি তোমাদের? আ- আসলে স্যার চুপ করো, মুখে মুখে আবার কথা বলছো, বেশি অভদ্র হয়ে যাচ্ছ তাই না? স্যার আসবো? আরে এ আবার কে? স্যার আসলে ও এখানে নতুন, আজ থেকে এখানে কাজ করবে। আর ওর নাম আরিশ। ও তাই নাকি? তা আরিশ, তুমি কি পারবে সঠিক সময়ে ডেলিভারির কাজগুলো সম্পন্ন করতে? অবশ্যই স্যার, বিশ্বাস না হলে অর্ডার করে দেখতে পারেন। ভালোই কনফিডেন্স আছে তোমার। তো আজ একটা বড় ডেলিভারি সঠিক সময়ে পৌঁছে দিয়ে দেখিয়ে দাও যে তোমার উপর কখনো কাজ নিয়ে সন্দেহ করা যাবেই না। আরিশের নজর ম্যানেজারের দিকে নিবদ্ধ। পাশে থেকে তামিম ইশারায় আরিশকে না করার জন্য চোখ দিয়ে ইশারা করছে, তবে সেদিকে আরিশের খেয়াল কম। তামিম ভীষণ অবাক হয় যখন আরিশ ম্যানেজারের করা অর্ডারে উত্তরটা দিয়েছিল। আমি রাজি স্যার। ম্যানেজার কিছু একটা ভেবে আরিশের দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ছাড়ে এবং তাদেরই মালিক আহসান সাহেবের বাড়ির ঠিকানাটা আরিশের কাছে দিয়ে দেয়। যাবার সময় তামিম নামের ছেলেটিকে ইশারায় কিছু একটা বুঝে সেখান থেকে প্রস্থান করেন। লাইক সিরিয়াসলি অরিন, তুই এত সুনামধন্য পরিবার থেকে বিলং করেও কি করে বলিস যে তোর ওইসব থার্ড ক্লাস মার্কার ছেলেদের পছন্দ? ও মাই গড! আরে তুই বুঝতে পারছিস না, ওর মাথায় নিশ্চয়ই এইবার গরিবের ভূত ঢুকেছে। তা কিভাবে এটা হলো, আর কতদিনই বা থাকবে? আমি মজা করছি না, আমি সিরিয়াস। আমি কখনো ওই ছেলেদের বিয়ে করব না যারা কিনা আমার মতোই ধনী। কারণ আমি সবসময় একটা সাধারণ জীবন চেয়েছি, যেখানে কিনা থাকবে না অতিরিক্ত মান সম্মানের ভয়, যেখানে সে আমাকে বেশি সময় দেবে, সব কিছুর আগে আমার গুরুত্বটা তার কাছে বেশি হবে। মোট কথা সে যেন এটা কখনোই না বলে আমি তার মতো এত ধনী ব্যক্তির ওয়াইফ বলেই এত সম্মান, নয়তো আমার বাবা তেমন বিশেষ কেউ নয়। এমন কথার সম্মুখীন আমি হতে চাই না। তাই তাই আগেই আপনি সাবধানে আছেন, তাই তো? নামকরা সম্মানের অধিকারী আহসান চৌধুরী, যে কিনা একজন ডিজাইনার বিজনেসম্যান হওয়ার সাথে সাথে কয়েকটি 5 স্টার হোটেলের মালিকও বটে। সেই সুবাদে অহংকার তো আছেই, তবে আহসান সাহেবের একমাত্র মেয়ে অরিন চৌধুরী রূপের সাথে সাথে গুণের অধিকারীও বটে, তবে তার ভিতরে অন্যদের মতো টাকার অহংকার নেই। বাবা সবসময় আলিশান ভাবে থাকলেও মেয়ের ভিতরে তার ছিটে ফোটাও দেখার উপায় নেই। অরিন একটি সাধারণ জীবন চায়, তবে এতেই যেন নাকচ করেছেন হাসান সাহেব। তার মতে তার মেয়ে থাকবে রাজকন্যার মতো, তবে তার মেয়ে কেন এমন গরিব ভিখারি মানুষদের মতো থাকে? দুজনের এই অমিলগুলোর কারণেই বাবা মেয়ের ভিতর ভীষণ মনোমালিন্য। পূর্বা নিহান অরিনের খুব কাছের এবং খুব ভালো বন্ধু। এই এলোমেলো পৃথিবীতে এই দুজনই আছে যে কিনা অরিনকে বুঝতে পারে। আজকে বসের বাসায় পার্টি আছে, সেই উপলক্ষেই ওই বস নিজেই নিজের হোটেল থেকে খাবার অর্ডার করেছেন এবং সবকিছু সময় মতন চেয়েছেন। একটু উল্টাপাল্টা যদি হয় তোমারও যাবে আমারও যাবে। তাই ভাই একটু ভেবে নাও, চাইলে এখনো না করে দিতে পারবে। কুল ব্রো, তুমি একটু বেশি ভয় পাচ্ছ। আমি আছি মানে তোমাদের টেনশন করার দরকার নেই, শুধু দেখতে থাকো। তাহলে আর কি, তোমার জন্য শুভকামনা। আমার জীবন এবার তোমার হাতে, দেখো ভাই। আরিশের ভীষণ হাসি পাচ্ছে। ছেলেগুলো হাবাগোবা ধরনের হলেও মনটা অনেক ভালো। তবে এত বড় সুযোগ কি আর আরিশ হাতছাড়া করার পাত্র? তার তো অনেক বড় একটা বোঝাপড়া আছে এই হোটেলের মালিক এসি ওরফে আহসান চৌধুরীর সাথে। ভেবেই এক প্রকার হাসে আরিশ, যাকে সোজা ভাষায় ডবল স্মাইল বলে। মিস্টার চৌধুরী,
আপনার এত এত সফলতার রহস্য কিন্তু এখনো অজানাই। বিলাসবহুল সিঁড়ি হতে নেমে আসছিলেন আহসান সাহেব, আর তখনই কথাটি বলে উঠলেন আহসান সাহেবের পার্টনার পাভেল খান। তার কথায় আহসান হাসিমুখে জবাব দেন, আমার রহস্য জানার জন্য যোগ্যতাও দরকার হয়, সেটা সবার থাকে না। পাভেল খানের হাসি মুখটা নিমেষেই চুপসে গেল। সেখানে উপস্থিত সকলেই উপরে উপরে ভাব জমালেও ভিতর থেকে কেউই তাকে পছন্দ করেন না। শুধু আহসানের কোম্পানির সাথে ডিল করলে কোম্পানির উন্নতি হয় বিদায়, নয়তো নিতান্তই কোনো শখ পাভেল খানের নেই এনার সাথে ডিল করার। তো মিস্টার চৌধুরী, আপনার এই আজকের সাফল্যের জন্য বিশেষ আয়োজন নিশ্চয়ই করেছেন। তবে আপনার কাছের মানুষ, আপনার প্রাণের প্রিয় রাজকন্যাকে দেখা যাচ্ছে না যে, কোথায় সে? আহসান সাহেব বেশ ভালোই বুঝেছেন মানহাজ খান তাকে খোঁটা দিয়েই মূলত কথাটা বলেছেন। তবে এতেও যেন তার কিছু যায় আসে না। তার মেয়ে যে কেমন এটা তো আর কারো কাছে নতুন নয়। আহসান সকলের উদ্দেশ্যে কিছু বলার আগে শাহনাজ নামের লোকটি বলে ওঠে, আরে ওটা অরিন মানে? শাহনাজের কথায় সবার নজর এবার অরিনের দিকে নিবদ্ধ হয়। যেখানে অরিন খুব সুন্দর ভেবে সেজে সিঁড়ি দিয়ে নামছে, যেন সে এই পার্টি সেলিব্রেট করতে চায়। আহসান সাহেব বেশ অবাক হলেন, তবে প্রকাশ করলেন না। অরিন নামতে নামতেই জবাব দিল, কি বাবা, আমাকে রেখেই শুরু করে দিচ্ছিলে নাকি? আসতে তো সময় দেবে। দেখেছো না আঙ্কেলরা আমার জন্য কত তোলা হয়েছিল। অরিনের মূলত এখানে আসার কোনো মতে ছিল না, তবে মানহাজ যখন বলছিল তখন অরিন উপরেই ছিল, তাই সে শুনতে পেয়ে নিচে এসেছে। যতই হোক, একজন মেয়ে কখনো চাইবে না তার জন্য তার বাবাকে কথা শুনতে হয়, আর অরিন তো কখনোই নয়, তাই সে এসেছে। পার্টি এবার জমেছে, সবাই খুব খুশি, এবং আহসান সাহেব তো আছেনই। অরিনের বিরক্ত লাগছে, তবে পার্টিটা নয়, পার্টিতে অবস্থান করা কিছু গায়ে পড়া ছেলেদের, যারা কিনা এখানে উপস্থিত তার বাবার মতোই নামি দামি ব্যক্তিদের ছেলে। তবে এদের মধ্যে রায়ান নামের ছেলেটিকে বেশি গায়ে পড়া মনে হচ্ছে অরিনের। কথায় গায়ে হাত দিতে যাচ্ছে, বিষয়টা বেশ রাগাচ্ছে অরিনকে। তবে বাবার কথা ভেবে সে নির্বোধ। তার বয়সী কিছু মেয়েও আছে, তবে তারা তাদের ফর্মালিটিস নিয়েই ব্যস্ত। এমন সময় সেখানে আগমন ঘটে আমাদের ডেলিভারি ক্রাশ বয় আরিশের। তাকে দেখে সেখানে থাকা কিছু মেয়েদের মনে টং টং ঘন্টা বাজার আওয়াজ হচ্ছে। আরিশ এমনভাবে আসছে যেন কোনো রাজকুমার তার রাজ্যে ফিরছে। শুধু পরনে ওই ডেলিভারির টি শার্টটাই তার কমতি হয়ে দাঁড়িয়েছে। আরিশকে দেখে আহসান এবং পাভেল এগিয়ে যায়। আহসান ভীষণ খুশি হয় এবং সবাই আরিশের সাথে পরিচয় করায়, আর সাথে তার নিজের দেমাগের অহংকার তো আছেই। বলতেই হয়, আপনাদের ডেলিভারি সময় এবং কাজ দুটোই খুব দায়িত্বের সাথে পালন করা হয়। এই ছেলেটাকে দেখুন কতটা দায়িত্ববান। বলতে হবে ছেলেটার দায়িত্ব আদর্শ অনেক। আহসান সাহেবের আবার বেশি বেশি মনে হচ্ছে। সামান্য একটা ছেলেকে তারা একটু বেশি মাথায় তুলে ফেলছে না তো? আহসান হাসির সুরে বললেন, সে শুধু আমার হোটেলের একজন কর্মচারী এবং আমার আদর্শেই এতটা দায়িত্ববান। তাই বলে এই ছোট লোকটাকে মাথায় তোলা কিচ্ছু হয়নি। এতক্ষণ যাবৎ অরিন হয়তো ধ্যানেই ছিল না যখন সে আরিশকে দেখছিল। সে কি অনুভূতি ভাবা যায়? প্রথমবার এমনটা মনে হলো অরিন যেন সে চোখ সরাতেই পারছে না ছেলেটার দিক থেকে। তবে হঠাৎ করেই তার বাবার থেকে এমন কথা মোটেই আশা করেনি অরিন। আবারও অজানা কারণেই অজানা ছেলেটার জন্য খারাপ লাগা শুরু করেছে তার কাছে। অরিন কিছু বলতেই যাবে, তার আগে আরিশ বলে ওঠে, আমি আজকেই কাজে জয়েন হয়েছি, তবে এই সময় মতো করা কাজগুলো আগে থেকেই আমার দায়িত্ব কর্তব্যের ভেতরে চলমান আছে, কারো শেখানো নয়। আর হ্যাঁ, কেউ কারো কোম্পানিতে কাজ করে বলেই যে সে ছোট লোক, এমনটা ভাবাও একটা বোকামির ভেতরে পড়ে। তাই কোনো কিছুকেই ছোট করে দেখলে সেটা নিজের আদর্শ নয়, ভুল বলে দেখলেই বেশি প্রযোজ্য হবে। আসলে ক্ষমা করবেন, আমি একটু বেশি বলে ফেলেছি, কিছু মনে নেবেন না। হ্যাঁ, আর হ্যাঁ, খারাপ উদ্দেশ্যের রহস্য বেশি দিন থাকে না। আরিশ চলে যাচ্ছে, তবে তার মুখে আবারও সেই বাঁকা হাসি, হয়তো কিছু নতুন পূর্বাভাস দিচ্ছে। আসলে আরিশ সবকিছু মেনে নিলেও আহসানের বলা সেই ছোট লোক বলা কথাটা মেনে নিতে পারছিল না আরিশ। বড়লোক বলে কি যা খুশি তাই বলবে? মানুষকে মানুষ বলে দাম দেবে না? তবে এত কিছুর ভিতরে একজন মুগ্ধ করা নয়নে তাকিয়ে আছে আরিশের দিকে।
তার কাছে মনে হচ্ছে মানুষটা হয়তো বিশেষ কেউ। অরিনের কাছে জীবনে এইবারই প্রথম মনে হচ্ছে। উনি একটু বেশি অন্যরকম। ভেবেই আর মনে হাসে অরিন, হয়তো লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে গেছে। তবে এত কিছুর ভেতরে আহসান সাহেব যেন কিছুতে শান্ত হতে পারছেন না। একটা ছোট লোকের বাচ্চা কি করে তাকে এভাবে বলতে পারে, এটাই যেন সহ্য হচ্ছে না আহসানের। সেই সাথে পার্টিতে উপস্থিত লোকেদের বিভিন্ন মন্তব্য তো আছেই। ক্যাপ্টেন স্যারের থেকে এখনো পর্যন্ত কোনো খবর আসেনি। আজব, কালকেই তো গেল, এখন খবর চাইছো? সে একজন মানুষ, অবশ্যই তোমার মতো গাধা নয়। বেচারা হাসানের এখন চিৎকার করতে ইচ্ছা করছে। কেন যে এই লোকটার সাথে কথা বলতে আসে কে জানে। তখনই একজন লোক হন্তদন্ত হয়ে ছুটে এসে বলল, স্যার, পুলিশ ডিপার্টমেন্ট থেকে পাওয়া খবর, কালকে সকাল থেকে একটা মেয়ে নিখোঁজ, কিন্তু এখনো তার খোঁজ পাওয়া যাচ্ছে না। উপর মহল থেকে নির্দেশ এসেছে, এই মেয়েটিকে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে সেটা পুলিশদের জন্য খুব খারাপভাবে প্রভাব ফেলবে। উপর মহল থেকে শুধু চাপই আসবে, তারা নিজে তো কিছু করতেই পারবে না, যত সব আমাদের ওপর ঝামেলা সৃষ্টি করবে। স্যার একটু আসতে বলুন, দেয়ালেরও কান আছে। হ্যাঁ, দেয়াল আমার কথা শুনবে কিনা জানি না, কিন্তু তোমরা মাঝখানে হাত না ঢুকালে চলবে না। স্যার, এখন আমরা কি করব? আর ক্যাপ্টেন যেহেতু নেই, তার মানে নিশ্চয়ই কোনো বড় মিশনে আছে। তবে এখন এই ঝামেলাটা আপনাদের উপরও যাবে। আসলে ক্যাপ্টেন স্যার সেই মিশনের উদ্দেশ্যে গেছে। কথাটি বলে হাসান সাইমের দিকে তাকায় এবং দুজনে একটু অদ্ভুত হাসে, যার মানে হয়তো সুমিত বুঝে গেছে। একটি নতুন সকাল, সাথে সবারই জীবনের নতুন দিন। তবে আজকের দিনটা একটু মেঘলাময়। অরিন বসে আছে সোফায় এবং তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা ফুলদানি, কাঁচ। ঘরের এই অবস্থা অরিন নিজেই করেছে। তার কারণ হচ্ছে শুধুমাত্র তার বাবা। আসলে সকাল সকাল যখন অরিন রেডি হয়েছিল কলেজ যাওয়ার জন্য, ঠিক তখনই তার বাবা আহসান সাহেব সাথে তার সুপরিচিত বিনয় আঙ্কেল এবং তার একমাত্র ছেলেকে বাড়িতে প্রবেশ করতে দেখে বেশ অবাক হয় অরিন। হঠাৎ তাদের এখানে আসার মানে জানা নেই অরিনের। এত কিছু না ভেবে অরিন চলেই যাচ্ছিল। তখনই আহসান সাহেব অরিনকে ডাক দেয়। ইচ্ছা না থাকলে অরিনকে যেতে হয়, কারণ অন্য মানুষের সামনে নিজ মানুষকে অসম্মান করা কোনো সভ্য বা ভালো মেয়ের কাজ হবে না বলেই জানে অরিন। অরিন আমার রাজকন্যা, মিট মাই ফ্রেন্ড সন, অ্যান্ড হি ইজ ইয়োর ফিউচার পার্টনার। প্রথমে অরিন কিছুই বুঝতে পারছিল না, তবে ছেলেটা তাকান এবং তাদের কথাবার্তা শুনে এইটুকু অরিন বুঝে গেছে এখানে তার বিয়ের কথা হচ্ছে, তাও আবার তারই সামনে বসে থাকা বিদেশি বাঁদরটার সাথে। তাহলে কি বলো আহসান, ছেলে আমার রাজি? তা তার ভাবসাব দেখেই বুঝছি আমি। তা তোমার কোনো আপত্তি নেই তো? আর অরিন মায়ের কোনো আপত্তি আছে নাকি? না, আমার মেয়েরও কোনো আপত্তি নেই। রায়ান বাবার মতন এত ভালো ছেলে আর কোথাও পাবো বল? আমি রাজি আছি। তাহলে পাকা কথা সারা যাক। রায়ান, তোমাকে কি আলাদা কথা বলার ব্যবস্থা করে দেব অরিন মামনির সাথে? বিনয় চৌধুরীর কথা যেন সূচ হয়ে বিঁধল অরিনের সারা গায়ে। সে তেলে বেগুনের জ্বলে চিৎকার করে বলে উঠল, আমি এই বিয়েতে রাজি না। কথাটি বলেই অরিন উপরে চলে এসেছিল। তার রাগের থেকে বেশি কষ্ট হচ্ছিল, কিন্তু কেন হচ্ছিল জানা নেই অরিনের। অদ্ভুত এক অনুভূতি হচ্ছে অরিনের, কিন্তু কেন? আগেও তো তার বাবা তার জন্য কত ছেলে দেখেছে। কই, তখন তো সে এত সিন ক্রিয়েট করেনি, তাহলে এখন কেন করছে? অরিন আর কিছু ভাবতে না পেরে ঘরের জিনিসপত্রগুলোর সাথে রাগ উগড়েছে, আর তখন থেকে অরিন এভাবেই বসা। চারপাশে রক্তের পচা দুর্গন্ধ আসছে। এখানে একজন ভালো মস্তিষ্কের মানুষরা কিছুতেই থাকতে পারবে না। এই জায়গাটাই হয়তো নরপিচাসদের জন্য, তাই এখানে তাদেরই বসবাস। একটি মেয়ে অচেতন অবস্থায় মাটিতে শুয়ে আছে, আর তার সামনে দুটি লোক। একজন যদিও সাধারণ, তবে আরেকজনের দামি পোশাকই বলে দিচ্ছে সে নিশ্চিত কোনো বড় ফ্যামিলি থেকে এসেছে, তবে তার মুখশ্রী দেখার মতো অবস্থা নেই। এই মেয়ের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ অনেক দামি। এখন একে যদি ছেড়ে দেই তাহলে আমাদের অনেক টাকা লস হবে বস। আপনি একটু সব সামলে নিন প্লিজ। তো আমাকে কি করতে বলছো? আমি এখন এত বড় একটা রিস্ক নেব? আরে পুলিশ, আর্মি, আন্ডার কভার সব মিলিত হয়ে এই মেয়েটিকে খুঁজে বেড়াচ্ছে, কারণ তোমরা মন্ত্রী সাহেবের মেয়েকে ধরে এনেছো। কিন্তু বস, এই মেয়েকে ছাড়লে তো আমরা ধরা পড়ে যাব। তার ব্যবস্থা আমি করব।
বস সম্বোধন করা লোকটি মেয়েটির দিকে তাকিয়ে খুব বাজেভাবে হাসে, যেন মেয়েটির আজকে শেষ দিন হয় তারই ব্যবস্থা করবে সে। ব্রো, তোমার জন্য কিন্তু এইটা ভালো খাবার নয়। তুমি নাকি মালিকের সাথে অভদ্রতামি করেছো, তাই তিনি বলেছে তোমাকে চাকরি থেকে বের করে দিতে। তবে ম্যানেজার স্যার তোমার জন্য রিকোয়েস্ট করেছেন অবশ্য। কিন্তু হঠাৎ করে ম্যানেজার স্যারের তোমার প্রতি উতলে ওঠা দরদ দেখে আমি সত্যি অবাক। তোমরা অনেক বোকা, বুঝলে? নয়তো এই সামান্য ব্যাপারটুকু বুঝতে এতক্ষণ লাগে। আরিশের কথায় তামিম আর শান্ত দুজনেই একে অপরের দিকে তাকাচ্ছে। হয়তো তারা আরিশের কথা বোঝার চেষ্টা করে বুঝতে পারছে না, তাই আরিশ একটু হাসার ছলেই বলে, আরে কখনো দেখেছো কেউ ভালো জিনিসটা হাতছাড়া করতে চায়? তাই ম্যানেজার সাহেব তাই। মানে হচ্ছে আমি যেহেতু কাজের কাজ সঠিক সময় করে দিয়েছি, তাই সেই হিসেবেই হয়তো উনি আমাকে আর হারাতে চাচ্ছেন না। বলেই আরিশ একটু ভাব নেয়, যা দেখে তামিম ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, নিজেকে কি মনে করো তুমি? আমারও কম কিসে, শুধু মাঝে মাঝে একটু লেট হয়, এই আর কি। কি করছোটা কি তোমরা এখানে? আমি না তোমাদের বলেছি আজকে একটা কমিউনিটি সেন্টারে খাবারের অর্ডার আছে? আর আরিশ, তুমি এত বেয়াদব কেন বাপু? বড়দের মুখে মুখে কিভাবে অসভ্যতামি করতে হয় সেটা খুব ভালোই শিখেছো দেখছি। বস তোমাকে ছোট লোক বলছিল, তো কি হয়েছে? ছোট লোককে ছোট লোক বলবেই, এটাই তো স্বাভাবিক নাকি? এটা নিয়ে তোমার আদিক্ষেতা না দেখালেও চলতো। শুধু আমি বলেই তোমার জন্য বসের কাছে ক্ষমা চেয়েছি, নয়তো অন্য কেউ হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। ম্যানেজারের এসব হেয়ালি কথায় আরিশের ক্রোধের মাত্রা নিয়ন্ত্রণ হারালো। তার দিকে কেউ ভালোভাবে তাকালেই বুঝতে পারবে সে কতটা রেগে আছে। তার কপালের রগগুলো ফুলে উঠেছে, তবুও সে নিজেকে সংযত করার চেষ্টা করছে, কারণ এখন তার সঠিক সময় নয়। ম্যানেজার আরিশের দিকে একবার তাকিয়ে আবার নিজের কাজে চলে গেলেন। ম্যানেজার মনে মনে ভীষণ আনন্দ পাচ্ছে, কিন্তু কেন? হয়তো এখানে অন্য কিছু রহস্য রয়েছে। তামিম ছেলেটি আরও কিছু বলতে যাবে, তার আগেই আরিশের ফোনে কল আসাতে আরিশ সেখান থেকে চলে যায়। হ্যালো, ফোন করেছিস কেন? আমি বলেছি না যখন তখন ফোন করবি না। বস, একটা সমস্যা হয়ে গেছে। হেয়ালি না করে বল, কি হয়েছে? আমার কাছে বেশি সময় নেই। বস, আজ আসলে মেয়েটি পালিয়েছে বস। কথাটি শোনা মাত্রই ফোনের ওপাশের ব্যক্তি হতে চিৎকার শুনতে পাওয়া যায়, যেখানে আশিক নামের ছেলেটাকে বেশ ভালোভাবেই বকছে। আশিক তাড়াতাড়ি ফোন রেখে দলবল নিয়ে বেরিয়ে পড়ে মেয়েটিকে খোঁজার উদ্দেশ্যে। ফোন করার পর ক্যাপ্টেন এস কি বলেছে? মেয়েটিকে এখন কি করা উচিত? হাসান বেচারা অনেক দৌড়ানোর পরে একটু রেস্ট নিতে বসতে চেয়েছিল, তবে সায়েমের জন্য এটাও হলো না। সে হন্তদন্ত হয়ে উঠে জবাব দেয়, ক্যাপ্টেন ফোন ধরার পর বলেছেন মেয়েটিকে আমরা যেন আপাতত একটি ঘরের ভিতর রাখি এবং যাবতীয় যা দরকার সব দিই, তবে এখন ছাড়তে নিষেধ করেছেন। থামো, আমি তোমার মতো গাধা নই। আমি বুঝেছি অ্যাশ এই জন্যই মেয়েটিকে রাখতে চেয়েছে, যাতে অপহরণকারী আর আবারও তাকে খোঁজার চেষ্টা করে এবং ধরা পড়ে। হাসান আর পারল না, এবার বোধহয় কেঁদেই দেবে বেচারা। সে যাই করুক কখনোই সাইম স্যারের থেকে সম্মান আর পাবে না, এটা ভেবে দীর্ঘশ্বাস ছেড়ে আবারও কাজে লেগে পড়ে সে। আর এদিকে সাইম যায় তার সেনাবাহিনী দলকে তৈরি করতে, কারণ বিপরীত দল যখন তখন আক্রমণ করতে পারে। আমি এটাই বুঝতে পারছি না, তুই এখানে এত সিক্রেট কেন করছিস? এটা তো নতুন কিছু নয়, আঙ্কেল তো এর আগেও এমন করেছে। হ্যাঁ, সেটাই তো। আচ্ছা, সমস্যাটা কি হয়েছে একটু খুলে বল আমাদের। অরিন কিছু বলতে চেয়েও বলতে পারছে না, কারণ সে নিজেই এই ফিলিংস নিয়ে শিওর নয়। এখনও সে ছেলেটার নাম পর্যন্ত জানে না। একদিনে দেখা কি আর ভালোবাসা হয়? হয়তো এটা মোহ। এসব ভেবেই অরিন ওদের দুজনকে কিছু বলছে না। হঠাৎ করে নিহান বলে ওঠে, আরে দোকানের পাশের দিকে একবার খেয়াল কর। অরিন, ওইটা তোদের রেস্টুরেন্ট এর ডেলিভারি বয় শান্ত না? আর সাথে উনি কি নতুন নাকি? নিহানের কথায় অরিন এবং পূর্বা দুজনে পিছনের দিকে তাকায়। অরিন শান্তকে দেখে অবাক না হলেও বর্তমানে তার মনে চলাচল করা সেই মানুষটিকে দেখে অরিনের হার্টবিট বাড়তে থাকে। নিহানের কথায় অরিনের ধ্যান ভাঙে।
কি রে অরিন, তোদের ডেলিভারি বয় কিন্তু ভীষণ সুন্দর। 5 ফুট 10 ইঞ্চি তো হবেই, দেখলেই মনে হচ্ছে ওনার জন্য এই কাজটা একদমই মানায়নি। যেমন পুলিশ বা আর্মি অফিসার হিসেবে বেশ মানাতো। নিহানের কথা শুনে অরিন মনে মনে ভাবে, ইস, স্বপ্নের পুরুষ আপনি যদি সত্যি আর্মি অফিসার হতেন তাহলে ব্যাপারটা কেমন হতো? তাহলে হয়তো অন্য সবার মতো আপনার ওপর ফিলিংস আসতো না। কথাটি ভেবে আরেকবার আরিশের দিকে তাকায় অরিন। শান্ত ভাইয়া, ও কিন্তু দেখতে খারাপ নয়। কথাটি বলেই পূর্বা লাজুক হাসে, যেন কি একটা কথা বলে ফেলেছে যে লজ্জা না পেলে চলবেই না। পূর্বার কথায় অরিন এবং নিহান তার দিকে তাকালে পূর্বা ভুল জায়গায় ভুল কথা বলেছে বুঝতে পেরে সামনে শান্তদের কাছে এগিয়ে যায়। অরিন আর নিহানও যায়। অরিন না গেলে সেই মানুষটির সম্পর্কে জানা কিভাবে হবে? আসলে শান্ত এবং আরিশ অরিনদের কলেজের সামনে যেই কমিউনিটি সেন্টার আছে সেখানে খাবার ডেলিভারি দিতে এসেছিল। অরিনদের কলেজ গ্রাউন্ড থেকে যেহেতু বাইরের দিকটা দেখা যায় তাই নিহান আরিশদের দেখতে পেয়েছিল। আপনি শান্ত ভাই না? পিছন দিক ঘুরে থাকলেও নিজের নাম ধরে ডাকাতে শান্তর সাথে আরিশও সামনে তাকায়। আরিশ সামনে তাকাতে অরিনের শ্বাস বাড়তে থাকে। এতটা কাছ থেকে, বিশেষ করে আরিশ যখন তার দিকে তাকাচ্ছে ঠিক সেই সময়টাই মাতাল করে তুলছে অরিনকে। আপনি তো এসি রেস্টুরেন্টের মানে আহসান আঙ্কেলের রেস্টুরেন্টটায় কাজ করেন, তাই না? হঠাৎ এত সুন্দরী একটা মেয়ে তার ভেতরে নিজে এসে কথা বলছে, এটা ভেবে আনমনে লজ্জা পায় শান্ত। নিহান যেন আরিশকে দেখছে, তার এটা কিছুতেই বিশ্বাস হচ্ছে না। আরিশ শুধু একজন ডেলিভারি বয়। আরিশ অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করেছে চুপচাপ দাঁড়িয়ে থাকা মেয়েটি বারে বারে তার দিকে তাকাচ্ছে, তাই তার থেকে মেয়েটির মনোযোগ সরানোর জন্য আরিশ গলা খাকারি দিলেই সবার ধ্যান ভাঙে। নিহান বলে ওঠে, আচ্ছা শান্ত ভাই, উনি নতুন নাকি? হ্যাঁ, নতুন কালকেই এসেছে। ও নাম আরিশ, বুঝলে তো, খুব ভালো কাজ করে। ও হাই অরিশ ভাই, আমি নিহান। আসলে একটা কথা কি জানেন, আপনাকে দেখে মনে হয় না যে আপনি শুধুই সাধারণ একজন ডেলিভারি বয়। কখনো কখনো মনও সত্যি বলে। কেউ আরিশের কথার মানে বুঝতে পারল না, তবে সবাই হেসে ওঠে। আর অরিন তো আছেই, চোখ সরাচ্ছেন আরিশের দিক থেকে। অরিন আনমনেই বলে ওঠে, আপনি কিন্তু অনেক সুন্দর মিস্টার আরিশ। অরিনের কথায় যখন সবাই ওর দিকে তাকায়, বিশেষ করে আরিশের সেই আর চোখে তাকানোটা দেখে অরিন যেন বুঝলো সে কোন জায়গায় কি বলে ফেলেছে। লজ্জায় মাটিতে ঢুকে যেতে ইচ্ছা করছে তার। নিহান দুই ভুরু প্রসারিত করে তাকিয়ে আছে অরিনের দিকে। আর পূর্বা, সে তো অরিনের কথা শুনেছে নাকি তার জানা নেই, তবে পাশে দাঁড়িয়ে থাকা হাবাগোবা ছেলেটিকে ভীষণ মনে ধরেছে তার। শান্ত ভাইয়া, আপনি ও কিন্তু কম না। কথাটি বলে পূর্বা বলদ হাসে, যা দেখে নিহান বলে, তোর আবার কি হলো? পূর্বা আর কিছুই বলে না। অরিন আরিশ নামটা শোনার পর থেকে বারবার এই নামটা রিপিট করছে। কোনো এক অজানা কারণে আরিশকে দেখতে তার ভীষণ ভালো লাগছে। আপনি আহসান বসের মেয়ে আরিন ম্যাম না? শান্তর কথায় অরিন একটু অপ্রস্তুত হয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি অরিন। তবে ভাইয়া, আমাকে অরিন ম্যাম বলে লজ্জা দেবেন না। আমি আপনাদের ছোট, তাই আমাকে অরিন বললেই ডাকতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আমাকেও। আরিশ আবার ভালো করেই অরিনের দিকে তাকায় এবং মনে মনে বলে, হ্যাঁ, এই তো সেই মেয়েটি, তাকেই তো কাল দেখেছিলাম। তার মানে অরিন আহসান সাহেবের মেয়ে। বাহ, ব্যাপারটা দারুণ তো। বলেই আরিশ আনমনে সেই চিরপরিচিত বাঁকা হাসিটি দেয়, যার মানে না বুঝলেও হাসি দেখে আনমনে আরেকবার আরিশের উপর ফিদা হয়ে যায় অরিন। তবে অরিন এবং পূর্বার করা সকল কাজকর্মই ভালো করে পর্যবেক্ষণ করছে নিহান, যেন আরিশরা চলে গেলেই ওদের দুজনকে ঠেসে ধরবে নিহান। বস বলেছে মেয়েটিকে যে কোনোভাবেই খুঁজে বের করতে হবে। হ্যাঁ, একটুর জন্য হাত ফসকে বেরিয়ে গেল। মেয়েটাকে ড্রাগস দিলে আর এমনটা হতো না। আশিক আর কিছু বলে না। সে দুজন ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ে সেই মেয়েটির খোঁজে, কারণ কেউ একজন মেয়েটিকে পেয়ে হারানো বিজ্ঞপ্তি পোস্টার ছাপিয়ে দিয়েছে। সেই ভিত্তিতেই আশিক ওই লারা নামের মেয়েকে খুঁজতে বের হয়েছে। কিছু দূর যেতেই আশিক বুঝতে পারে তারা তিনজন যে এলাকায় প্রবেশ করছে এটা পুলিশ আর্মি গ্রাউন্ড। আশিক ভয় পেয়ে যায়। গাড়ি চালানোতে ব্যস্ত রিক নামের ছেলেটিকে গাড়ি থামাতে বললে ছেলেটি বলে, বস
গাড়ি থামবে না। বলেই পকেট থেকে একটা বন্দুক বের করে মিরাজের মাথায় ঠাকায়। দুজনেই বেশ বুঝতে পেরেছে রিক পুলিশের লোক আর তাদের জন্য তাদের সাথে নাটক করেছে। তবে আশিকরা তো মানুষ রূপে জানোয়ার, তারা নিজেদের বাঁচাতে যত নিচে নামতে হয় নামবে, তবুও ধরা দেবে না। আশিক খুব সাবধানবশত নিজের পায়ের নিচ থেকে ধারালো চাকু বের করে নিমেষেই রিক ছেলেটির হাত বরাবর কেটে দেয়, যার কারণে রিকের হাতে থাকা পিস্তলটা মাটিতে পড়ে যায়। এই সুযোগে আশিক আর মিরাজ সেখানে থেকে পালিয়ে যেতে নেয়। তবে আর্মিদের থেকে পালানো কি এতই সহজ? রিক ইমার্জেন্সি ফোন করায় সাথে সাথে রিকের গাড়িটি ট্রেস করে সেখানে আরও দুজন দক্ষ আর্মি এসে উপস্থিত হয়, তার ভিতরে সায়েমও ছিল। তবে এতক্ষণে আশিকরা অনেক দূরে চলে গিয়েছিল। আর্মি ডিপার্টমেন্ট কোনো উপায় না পেয়ে সেখানে গুলি চালাতে বাধ্য হয়। আশিক দৌড়ে পালাতে পারলেও নিচে পড়ে থাকে মিরাজ নামের ছেলেটি, আর তাকে সায়েম ধরে নিয়ে যায়, সাথে রিককেও জরুরি হসপিটালে অ্যাডমিট করে। তুমি তোমার বাবার সাথে দিন দিন শুধু অসভ্যতামি করছো। তোমার মা বুঝি তোমাকে এই শিখিয়েছে? অরিন মাত্র কলেজ শেষে বাড়ি ফিরছিল। আজ তার মনটা ভালো, তবে হঠাৎ তার বাবার থেকে এমন বাজে প্রশ্ন শুনে সেখানে দাঁড়িয়ে পড়ে অরিন। প্রথমত আমার মায়ের শিক্ষার ব্যাপারে তোমার থেকে কিছু শুনতে চাই না, আর আমি সেটাই করি যেটা ঠিক। এখানে অসভ্যতামির কিছুই করিনি। ও, তার মানে আজকে সকালে তুমি যা করলে সেটা সভ্যতামি ছিল? তুমি জানো ছেলেটা কত ভালো, আমেরিকাতে তার 2টো বিজনেস আছে। শোনো বাবা, আমাকে তোমার কাছে বোঝা মনে হলে আমাকে জানাবে, আমি চলে যাব। কাউকে অজ্ঞতা ঝামেলা দিয়ে কারো বাড়িতে থাকার মানেই হয় না। আহসানের এবার রাগ হচ্ছে। এই মেয়েও হয়েছে ঠিক মায়ের মতো তেজি, তবে নিজের স্বার্থের জন্য আহসান সবই করতে পারে, যেভাবে 9 বছর আগে করেছিল। যেখানে যাওয়ার যাও, তবে বিয়ে তো তোমাকে ওই ছেলেকেই করতে হবে। বলেই আহসান সেখান থেকে চলে যায়। অরিন ওখানেই দাঁড়িয়ে চোখের পানি ফেলে। কি করে বলবে যে সে ওই সাধারণ ডেলিভারি বয়কে ভালোবেসে ফেলেছে? রাতের বেলা অরিন তার ব্যালকনিতে বসে বসে আরিশের কথাই ভাবছিল, যেন তার মাথা থেকে আরিশ নামটা যেতেই চাইছে না। কি যেন জাদু করেছে ছেলেটা ওকে, নয়তো হঠাৎ এইভাবে এই অরিন চৌধুরীর মন কাড়বে এত সাহস কার? ভাবতে ভাবতে হঠাৎ অরিনের ফোনটা কর্কশ আওয়াজে বেজে ওঠে। বিরক্ত হয় অরিন। এই মানুষদের কি কোনো কাজ নেই? চেনা নেই জানা নেই আননোন নাম্বারে ফোন দিয়ে বিরক্ত করবে? ভাবতে ভাবতে ফোনটা রিসিভ করে অরিন। আসসালামু আলাইকুম। আপনি চেনেন না? আমিও চিনি না। আপনি যাকে ফোন দিয়েছেন সে আমি নই। আপনি হয়তো নাম্বার ভুল তুলেছেন, তাই ভুল নাম্বারে ফোন এসেছে। দয়া করে আর বিরক্ত করবেন না। আপনাদের ফোনের অত্যাচারে আমি বিরক্ত। সুন্দরী মেয়ে দেখলেই হুঁশ থাকে না, তাই না? ওপাশের মানুষটার শ্বাস ছাড়া আর কিছুই অরিনের কানে আসছে না। তবে কেন যেন হঠাৎ করে অরিনের ভিতরটা ধুকধুক করছে, না চাইতেও বলতে ইচ্ছে করছে আপনি কে। এসব ভেবে অরিন কিছু বলবে তার আগে ফোন কেটে দেয় ওপাশে থাকা ব্যক্তি। অরিনও নিজের আজাইরা অনুভূতি চাপা দিয়ে আর কল দেয় না। আজ শুক্রবার, অর্থাৎ কলেজ বন্ধ, তাই অরিন, পূর্বা, নিহান তিনজনই বেরিয়ে পড়েছে তাদের চেনা পরিচিত এসি হোটেলে যাওয়ার জন্য। উদ্দেশ্য খাবার নয়, খুব প্রিয় কাউকে দেখার। তবে পূর্বা মেয়েটা একটু বেশি শান্ত শান্ত করছে, যেটা নিহানের কাছে তেমন ভালো লাগছে না। নিহানের মনে সন্দেহ জাগছে, তাই সে অরিনকে বলে, অরিন, তোর মনে হচ্ছে না পূর্বা শান্ত ভাইকে একটু বেশি চোখে হারাচ্ছে? অরিন উকি ঝুঁকি মেরে কাউকে খুঁজছে। নিহানের কথা সে কানেও তুলল না। কাকে কি বলছি? দুজন তো একই গ্রহেরই প্রাণী। তবে অরিন কি সত্যি আরিশ ভাইয়াকে ভালোবাসে? কথাটি ভেবেই নিহান ঢোক গেলে, কারণ সে নিজেও জানে আহসান চৌধুরী এই সম্পর্ক কখনোই মেনে নেবে না। ওদের দেখে শান্ত আর তামিম এগিয়ে আসে। পূর্বা শান্তকে দেখেই মুচকি হাসে। আরিশ ভাইয়াকে যে দেখছি না? সে তো কি একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তাই ফোনে কথা বলছে। আচ্ছা, আমি গিয়ে দেখি। বলেই নিহান সামনের দিকে এগিয়ে যায়। দেখতে পায় আরিশ কথা বলছে ফোনে, তাই নিহান কোনো শব্দ না করে আরিশের পেছনে গিয়ে দাঁড়ালে শুনতে পায়, ওই মেয়েটির খেয়াল রাখবে। আর হ্যাঁ, ওই হারামজাদাকে এমন মার মারবে যে পর্যন্ত ওর শরীর থেকে রক্ত বার না হবে আর সবকিছু স্বীকার না করবে ততক্ষণ মারতে থাকবে। রক্ত? কিসের রক্ত? আরিশ ফোনটা হাত থেকে নামিয়ে পেছনে ঘুরে দেখে নিহান তার দিকে সন্দিহান দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে, যা দেখে আরিশ হাসার চেষ্টা করে বলে, আরে নিহান, তুমি? কি খবর হঠাৎ এখানে?
হ্যাঁ, ওই আর কি, এমনি আসলাম। তবে তুমি ফোনে কিছু বলেছিলে, আমি শুনলাম। আহ, আমি বলছিলাম, ও হ্যাঁ হ্যাঁ, আসলে আমি আমার এক বন্ধুকে ডায়লগ শিখিয়ে দিচ্ছিলাম, বুঝলে তো। কিসের ডায়লগ? আরে, আমার এক বন্ধুর নাটকের অভিনয়ের ভীষণ শখ, তাই ও একটা কাজ পেয়েছে যেখানে ওকে ভিলেন হিসেবে রাখা হবে। তবে ও একটু সরল স্বভাবের, তাই আমি ওকে শিখিয়ে দিয়েছিলাম কিভাবে অভিনয় করতে হবে, এই আর কি। কিরে, সব বুঝেছিস তো? হ্যাঁ, তোকে অনেক ধন্যবাদ। তুই না থাকলে তো আমি এই সব ডায়লগ বলতেই পারতাম না। হ্যাঁ, এবার রাখ, তোর সাথে পরে কথা হবে। বলেই আরিশ আবার নিহানের দিকে হেসে তাকায়। নিহানও নিজের ভুল ভাবনাকে মাটি চাপা দিয়ে আরিশকে নিয়ে এগিয়ে যায়। বস, সব গাধাদের নিয়ে চলি আমি। এতগুলো মিলে একটা মেয়েকে ধরে রাখতে পারলি না, সাথে আরেক গাধাকে ধরিয়ে দিয়ে আসলি। এখন আমি স্যারকে কি জবাব দেব? বস, আমাদের ক্ষমা করুন, আমরা দয়া করে স্যারকে কিছু বলবেন না, উনি মেরে ফেলবেন আমায়। মিরাজ যদি সত্যিটা বলে দেয় তখন কি হবে? আমাদের সব শেষ হয়ে যাবে। না বস, মিরাজ মরে গেলেও আমাদের নাম মুখে নেবে না। চুপ কর হারামজাদা, যা গিয়ে কাজ কর। বলেই বস নামে সম্বোধন করা লোকটি হুড়মুড় করে চলে যায়। আর এদিকে আশিক বাকি মেয়েগুলোকে রেডি করতে থাকে। তাদের আবারও বড় একটা ডিল আছে। এই ডিলের দাম 10 লক্ষ, তাও আবার দুটো মেয়ের শরীরের বদলে। এসব নিয়েই কাজ তাদের। তবে যেই লোক এসবের মূলে আছে তাকে কেউ কখনো দেখেনি, এমনকি তার কথা বা তার সম্মুখীনও কেউ হয়নি, শুধু তাদের বস ছাড়া। কথাটি ভেবেই আশিক দীর্ঘশ্বাস নেয় এবং নিজের কাজ করতে থাকে। 3 ঘন্টা ধরে টর্চার করার পরেও যখন মিরাজ মুখ খুলেনি, তখন সাইম আর তার সামনে কারেন্টের সকেট এবং তার কাটা আর হাতুড়ি রেখেছে তার হাতে গাড়ার জন্য। পাশে চেয়ার টেনে সাইম মিরাজের সামনে বসে পড়ে। বুঝলি তো, পুলিশরা একটু দয়ালু হয়, তবে আমাদের আবার মায়া দয়া কম। দে হাত দে তোর। মিরাজ ভয় পেয়ে যায়, তবে সেটা কাউকে বুঝতে দিতে চাইছে না। সাইম একটি তারকাটা মিরাজের হাত বরাবর ধরে হাতুড়ি দিয়ে বাড়ি দিবে, তখনই মিরাজ, আমি বলছি থামুন, আমাকে মারবেন না, আমি সব বলে দিচ্ছি। আসলে আমরা মেয়েদের জন্যই কিডন্যাপ করি, কারণ বিদেশে মেয়েদের শরীরে বিনিময়ে অনেক টাকা পাওয়া যায়। মূল কথা, ওদের পতিতালয়ে বিক্রি করে দিই। তোরা মানুষ নাকি কুকুর? একটুও বাধে না তোদের এই সব করতে? ঘরে তোদের মা বোন নেই নাকি? কথাটি বলেই সাইম মিরাজের হাতে একটি বাড়ি দেয়। সাথে সাথে সেই রুম হতে এক ভয়ঙ্কর চিৎকারে ভারী হয়ে ওঠে আশপাশ। এর মূলে কে আছে তার নাম বল, তাড়াতাড়ি বলবি সেই অমানুষের নাম বল, এক্ষুনি বল। বস, বলেই মিরাজ অজ্ঞান হয়ে যায়। সাইম রাগে সেখান থেকে বেরিয়ে আসে। সাথে সাথেই তাকে সবাই জিজ্ঞাসা শুরু করে মিরাজ কিছু বলেছে কিনা। তাই সে বলে, ওরা নোংরা কাজ করে, মেয়েদের পতিতালয়ে বিক্রি করে দেয়, আর এসব এর মূলে আছে একজন, ওদের বস। তবে নাম বলার আগেই শালা অজ্ঞান হলো। বলেই সাইম পাশে থাকা টেবিলে লাথি মারে। তখনই মুমিন নামে ছেলেটি এসে বলে, রিক স্যারের জ্ঞান ফিরেছে, তবে লারা মেয়েটির এখনো জ্ঞান ফিরছে না। ডাক্তার বলেছে 2 দিনের ভিতর জ্ঞান না ফিরলে কোমায় চলে যেতে পারে। এমনটা হলে খুব খারাপ হবে। আমরা জানবো কি করে মেয়েটা কী কী জানে আর কী বা দেখেছে? কথাটি ভেবে সবাই একে অন্যের দিকে তাকায়। চারদিকে নীরব হয়ে আছে। সবার মনোযোগ তাদের সামনে বসে 2জন ব্যক্তির দিকে নিবন্ধ, যেখানে কিনা আহসান সাহেব রাজকীয় চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে আর আরিশ হাতে টিস্যু নিয়ে। আরিশের অঙ্গভঙ্গি স্বাভাবিক। অরিন আর পারল না চুপ থাকতে। আরিশকে সরিয়ে আহসানের সামনে গিয়ে বলে, বাবা, তুমি কি করে একটা মানুষের সাথে এমন ব্যবহার করতে পারো? তুমি তো কোনোদিন আমাদের বাসার কাজের লোকদের দিয়ে তোমার জুতো পরিষ্কার করাওনি, তাহলে আজ কেন এমন করছো? আরিশের সাথে তোমার কিসের শত্রুতা? সবাই যেন চারপাশে সার্কাস দেখছে। মেয়ে হয়ে বাবার সাথে তর্ক করছে সামান্য একটা ছোট লোক ডেলিভারি বয়ের জন্য। কেউ কেউ ব্যাপারটা মজায় নিচ্ছে, তো কারো কাছে আবার খারাপও লাগছে। আহসান নিজের মেয়ের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বললেন, তুমি কিন্তু সব সীমা অতিক্রম করে যাচ্ছ অরিন। নিজের বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি ভুলে গেছো নাকি?
এই শিক্ষা দিয়েছিল তোমার মরা মা তোমাকে? বাবা। চুপ করো, আমি তোমার সাথে একটাও কথা বলতে চাই না, যাও এখান থেকে। অরিন এবার খুব বেশি কষ্ট পেয়েছে, তাই সে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে চলে যায়। সাথে পিছন পিছন নিহান এবং পূর্বাও যায়। আরিশ একবার অরিনের দিকে তাকিয়ে আবার আহসানের দিকে তাকায়। বুঝলে তো আরিশ, আমার কাজের লোকেরা কখনোই আমার জুতো পরিষ্কার করেনি, কারণ তারা এই ছোট কাজের যোগ্য না। আমার মনে হচ্ছে এই কাজটার জন্য তুমিই পারফেক্ট, আর তোমার ভিতরে তো আদর্শে ভরপুর। তাহলে নিশ্চয়ই বড়দের কথা শোনা একটা আদর্শের ভিতরেই পড়ে, তাই না? আহসান কথাটি বলে হাসতে থাকে। ম্যানেজারও মুখ টিপে হাসে, যদিও এইসব কিছুই আরিশের চোখ এড়াচ্ছে না, সবে পর্যবেক্ষণ করছে। ম্যানেজার বলেন, আরে আরিশ, তোমার তো ভাগ্য ভালো, তুমি স্যারের জুতো পরিষ্কার করার সৌভাগ্য পেয়েছো। তোমার তো খুশি হওয়ার কথা, যে মালিকের টাকায় খাবে সেই মালিকের সেবা করতে পারবে। আর তোমাদের মতো ছোট লোক ভিখারিদের কাছে এসব তো ডাল ভাতের মতো। টাকার জন্য তোমরা তো বড়লোকদের পা চাটতেও দ্বিধাবোধ করো না, তাই না? আরিশ এবার হাসে, যা দেখে আহসান এবং ম্যানেজার দুজনেই অবাক। শান্ত আর তামিম তো ভেবেই পাচ্ছে না আরিশের কি হলো। কষ্টে শোকে পাগল হলো নাকি ভেবেই একে অপরের দিকে তাকাচ্ছে। হোটেলটা এখন পুরোই খালি, শুধু কয়েকজন পরিচিত মানুষের মুখ দেখা যাচ্ছে। আরিশ আহসানের সামনে এগিয়ে গিয়ে আহসানের পাশের চেয়ারটায় বসে বলে, হ্যাঁ স্যার, বুঝলেন তো, আমি আবার অনেক আদর্শবান। নিজের প্রতি, আপনাদের প্রতি, দেশের প্রতি, সবার প্রতি আমার অনেক কর্তব্য, তাই সবার কথাই শুনি। আমি আপনার কথাই শুনতাম যদি আপনি কথার মতো একটা কথা বলতেন। বড়দের কথা শোনা এবং মেনে চলা একটি আদর্শের ভিতরেই পড়ে। তবে বড়রা যদি ভুল কথা শোনায় বা ভুল কাজের পরামর্শ দেয়, তাহলে এটা হচ্ছে যে বড় তার আদর্শ ঠিক নেই, সে সঠিকভাবে শিক্ষার সাথে বড় হতে পারে। কি বললে তুমি? আরে স্যার, আমি তো শুধু বোঝাচ্ছি একটু। এই যে দেখুন, বড়রা ভুল করলে সে ভুলের মজা নিয়ে উস্কানোর জন্য আরেকজনের চাকর তো থাকবেই। যেমন ধরেই নিন ম্যানেজার স্যারকে। এই আরিশ, কি বলছো এসব? নিজের লিমিট রেখে কথা বলো, বেয়াদব ফাজিল কোথাকার। শুনতে পাননি তাই না? আচ্ছা বাদ দিন, অশিক্ষিতদের সাথে তর্কে কে যায় বলুন। স্যার আপনি পাটা দিন, আমি মুছে দিচ্ছি। বলেই আরিশ আহসানের পা ধরতে যায়, তবে আহসান তার টেবিলের উপর রাখা পাটা সরিয়ে ধুপধাপ পা ফেলে চলে যায়। যাওয়ার সময় ম্যানেজারকে উদ্দেশ্য করে বলে যায়, বিকাল থেকে যদি আমি এই ছেলেটাকে এখানে দেখেছি, তাহলে তখনই তোমার চাকরি শেষ হবে। না 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 স্যার। আহসান চলে যায় আর পিছন পিছন ম্যানেজারও। সবাই চলে যেতেই শান্ত আর তামিম সাথে সেই সাফওয়ান ছেলেটিও আরিশের দিকে তাকায়। আরিশ তার ভুরু উঁচু করে কি হয়েছে জিজ্ঞেস করলে তামিম বলে, ব্রাদার, একদম ফাটিয়ে দিয়েছো। বলে চারজন একসাথে হেসে ওঠে। প্লিজ অরিন, তুই কষ্ট পাস না, তুই তো জানিস আঙ্কেল কেমন। আমি কষ্ট পাইনি। তাহলে তুই কান্না করছিস কেন? আমার মায়ের জন্য। আজকে আমার মা থাকলে আমাকে আর এই দিনটা দেখতে হতো না। কেন যে আমাকে একা রেখে চলে গেলে? প্লিজ মন খারাপ করিস না, আন্টিকে তো তোকে দেখেছি, তুই এমন কান্না করলে আন্টিরও খারাপ লাগবে। কিন্তু আন্টি ওইভাবে আত্মহত্যা করার কারণটা এখনো বুঝলাম না। আন্টি কি কোনোভাবে কোনো কিছুতে কষ্ট পেয়েছিল? জানি না, প্লিজ আর কিছু বলিস না, আমার ভালো লাগছে না। আচ্ছা সরি। হ্যাঁ অরিন, তুই বাসায় চল, এখন ওই সন্ধ্যা নামবে, অনেকক্ষণ হলো তুই এখানে বসে আছিস। দেখ আঙ্কেল যাই বলুক, তুই কিছু বলবি না। হ্যাঁ আমরাও চলে যাচ্ছি, সাবধানে যাস। ওরা তিনজন বেরিয়ে পড়ে। অরিন আজকে গাড়ি নিয়ে আসেনি, আর না এখন ইচ্ছে হচ্ছে ড্রাইভারকে ফোন করার, তাই সে হেঁটেই বাসায় যাচ্ছে। যদিও বাসায় যাওয়ার ইচ্ছা তার একদমই নেই, তবুও যাচ্ছে। অরিন হাঁটছিল, এমন সময় পিছন থেকে একটি গাড়ি এসে অরিনকে ধাক্কা দিতে গিয়েও সরে যায়। অরিন ভয় পেয়ে নিচে পড়ে যায়। অরিন উঠে গাড়িটার সামনে যায়, গিয়ে দেখে একটি ছেলে বের হচ্ছে গাড়ি থেকে। অরিন কিছু বলতেই যাবে, তার আগে ছেলেটি অরিনের দিকে তাকিয়ে বলে ওঠে, আরে অরিন ম্যাডাম যে, আমাকে চিনতে পেরেছ?
ওই যে ওই দিন পার্টিতে দেখা হয়েছিল, ইস তোমাকে কি হটই না লাগছিল। ওয়াও। ছি, এইসব কি বলছেন আপনি? লজ্জা করে না এভাবে একটা মেয়েকে এইভাবে এইসব ভাষায় কিছু বলতে? আর গাড়ি চালানোর সময় দেখে চালাতে পারেন না? গাড়ি যদি দেখেই চালাতাম তাহলে তোমার সাথে কি আর দেখা হতো জান? আজকে কিন্তু তোমাকে বেশি সেক্সি লাগছে। আজকে চলো আমার সাথে আমার বাড়ি, একটু ফুলসজ্জা হয়ে যাক। আমার আবার ধৈর্য কম, বুঝলে তো, কিন্তু তোমার দিল খুশ করে দেব একদম। বলেই রায়ান অরিনের হাত ধরে যায়, তার আগেই অরিন দূরে সরে যায়। এটা কেমন ধরনের অভদ্রতামি? লজ্জা করছে না এভাবে রাস্তাঘাটে অসভ্যতামি করতে? ওহ বেবি, বেশি কথা না বলে চলো আমার সাথে, তুমিও খুশি হবে আমিও খুশি হব। বলেই অরিনের হাত ধরে রায়ান। অরিন তার হাত ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। অরিন চিল্লাতে থাকে, যদি কেউ সাহায্য করতে আসে সেই আশায়। কেউ আছেন? আমাকে বাঁচান, প্লিজ বাঁচান আমাকে, ছাড় আমাকে, কেউ আছেন? বলেই চিল্লাতে থাকে। অরিন আর উপায় না পেয়ে রায়ানের হাতে জোরে কামড় বসিয়ে দৌড়ে যায়। রায়ানও অরিনের পিছে দৌড়াতে থাকে। বেবি দাঁড়াও, কেউ আমাকে বাঁচাবে না, আমার কাছে এসো। এদিকে দেখছো একটা লোকও নেই, এমন ভুতুরে জায়গায় কেউ খাবার ডেলিভারি দেয় বলো? আরে এখানে মানুষ থাকে বলেই তো দেয় সবাই। কি আর জাঁকজমক পরিবেশ পছন্দ করে নাকি? হ্যাঁ, এই ব্রো থামো থামো এক্ষুনি। বলেই ওরা দুজনে খাবারটা নিয়ে বাইক থেকে নামে। বেশ বড়সড় অর্ডার, তাই এমন ভুতুরে জায়গা হওয়াতেও এসেছে তারা। কিছু দূর এগোতেই তারা কারো কান্নার আওয়াজ পায়। ব্রো, আমি যা শুনছি তুমি কি তাই শুনছো? নিশ্চিত ওই ভূত পেত্রা এরকম কান্না করছে। চলো ব্রো চলো। বলেই আরিশের হাত ধরে পিছনে ফিরে যেতে নেয়। তখনই আরিশ তামিমকে থামিয়ে সামনের দিকে তাকিয়ে বলে ওঠে, ওইটা তোমাদের মালিকের মেয়ে না? আরিশের কথায় তামিম সামনে তাকিয়ে দেখে অরিন দৌড়ে ওদের দিকেই আসছে আর রায়ান তার পিছনে দৌড়াচ্ছে। আরিশ কিছু বলার আগে অরিন এসে আরিশকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমাকে বাঁচান, আমাকে এই শয়তানের হাত থেকে বাঁচান আরিশ, প্লিজ আমাকে বাঁচান। আরিশ হতভম্ব, সাথে তামিম তো অবাক হয়ে আছে। রায়ান আরিশদের সামনে এসে বলে, এই তোরা এখানে কি করছিস? যা নিজেদের কাজে যা, আর এই মেয়েকে দিয়ে দে। আসো অরিন বেবি, কাম অন। এই কেড়ে তুই? তোর সাহস তো কম না, সামান্য ডেলিভারি বয় হয়ে আমাকে তুই তোকারি করছিস? তোকে তো আমি। কি সমস্যা? ওর গায়ে হাত দিচ্ছ কেন? তুমি তো মেয়েটিকে নিতে এসেছো, এই নাও। বলেই আরিশ অরিনকে তার থেকে ছাড়িয়ে রায়ানের কাছে দেয়। তামিম বলে ওঠে, এটা কি করছো তুমি? তুমি অরিনকে না বাঁচিয়ে অসভ্য লোকের হাতে দিচ্ছ, এটা ঠিক না। কি হলো নাও? রায়ান লোলভ দৃষ্টিতে তাকিয়ে অরিনকে ধরতে নেয়। অরিন ভীষণ ভয় পাচ্ছে এবং খুব কষ্ট হচ্ছে, নিজের জন্য নয়, আরিশ কিভাবে এটা করতে পারলো এর জন্য। রায়ান অরিনকে ধরতেই যাবে, তার আগে আরিশ তার পকেট থেকে চাকু বের করে রায়ানের হাতে পোঁচ দেয় এবং অরিনকে আবার নিজের কাছে নিয়ে নেয়। রায়ান মাটিতে বসে পড়ে, হাতের রগ বোধহয় কেটেই গেছে। আরিশ তামিমকে বলে অরিনকে সামনে নিয়ে যেতে, সে আসছে। কথা মতো তামিম অরিনকে নিয়ে যায় আর আরিশ রায়ানের কাছে গিয়ে বলে, শালা বেঁচে থাকলে আমার নামে থানায় কমপ্লেন করে দিস। বলেই বাঁকা হেসে রায়ানকে লাথি মেরে সেখান থেকে চলে যায়। আরিশ আসলেই তামিম বলে, ব্রো অরিন বোনকে তুমি বাসায় পৌঁছে দিও, আমি ডেলিভারিটা দিয়ে দিতে পারবো। না ভাইয়া, দরকার নেই, আমি যেতে পারবো, এমনিতেই অনেক করেছেন আমার জন্য। অরিনের কথায় আরিশ অরিনের দিকে তাকায়, দুজনেরই চোখাচোখি হয়। তামিম বলে, ভাই যখন বলছো তাহলে ভাইয়ের দায়িত্ব তো পালন করতেই হয়। ব্রো যাও। হ্যাঁ, তুমি সাবধানে এসো। ওকে ব্রো। বলে তামিম চলে যায়। অরিন গাড়িতে উঠছিল না বলে আরিশ বলে, উঠে বসুন। অরিনও কথা মতো উঠে বসে, তবে আরিশ বাইক স্টার্ট দিচ্ছিল না বলে অরিন বলে, যাচ্ছেন না কেন? ধরে বসুন, পড়ে যাবেন। অরিন একটু লজ্জা পায়, মনে হাজারো সংকোচ নিয়ে আরিশকে ধরে। আরিশ বাইক স্টার্ট দেয়। আরিশার বাইকটা এসে থামলো চৌধুরী ভিলা লেখা বাড়িটির সামনে। অরিন বাইক থেকে নেমে পড়ে। আরিশ অরিনের দিকে তাকিয়ে বলে, এরপর থেকে সাবধানে চলাচল করবেন, বিপদ বলে কয়ে আসে না ম্যাডাম।
বলেই আরিশ চলে যাচ্ছিল, তখনই অরিন আরিশকে ডেকে বলে, আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? আরিশ অবাকের সাথে অরিনের দিকে তাকায়। অরিন ইতস্তত হয়ে আরিশের দিকে তাকিয়ে বলে ওঠে, না আসলে হঠাৎ যদি কিছু দরকার পড়ে তাহলে আপনাকে ফোন করতাম, এই আর কি। বলেই অরিন খানিক শুকনো হাসে। আরিশ অরিনের দিকে এইবার আর চোখে তাকায়। অরিন পড়ে যায় অস্বস্তিতে। আরিশের এই তাকানোই তো অরিন সহ্য করতে পারে না। বাবারে কি চাহনি, ভাবলেই বুক কেঁপে ওঠে। আরিশ অরিনের এই অবস্থা দেখে মুচকি হাসে, যা হয়তো এই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা মেয়েটি দেখতেই পায়নি। দেখলে হয়তো আরেক দফা পাগল হতো ছেলেটির জন্য। কালকে তামিমের নাম্বারটা রেখে দিয়েন, ওখানে কল করলেই আমাকে পাওয়া যাবে। বলেই আরিশ চলে যায়, আর পিছনে রেখে যায় সেই অভিমানী মুখটা। অরিন সিঁড়ি দিয়ে উপরে উঠছিল, তখনই আহসান সাহেব বলে ওঠেন, এখন কয়টা বাজে? এত সময় কোথায় ছিলে? কার সাথে ছিলে? যার সাথে থাকি। আপনার তো সমস্যা হওয়ার কথা নয়। বেশি বেয়াদব হয়ে গেছো তুমি। বাইরের বাইকের ছেলেটি কি হোটেলের চাকরটা ছিল? এবার কি এই সব চাকরদের সাথেও মেলামেশা শুরু করেছো তুমি? বাবা প্লিজ, আমার ভালো লাগছে না এই মুহূর্তে এইসব কথা। এই কথা ভালো লাগবে কি করে? অরিশের সাথে যদি আমি তোমাকে আর কোনোদিন দেখি তাহলে খুব খারাপ হবে। অরিন পাশে থাকা টেবিলে ধাক্কা মেরে উপরে চলে যায়। আহসান সাহেব খুব বেশি রেগে আছেন, তিনি কিছুতেই শান্ত হতে পারছেন না। মায়ের মতন ভুল করো না অরিন, তোমাকেও তোমার মায়ের মতন অবস্থা করতে আমার 2 মিনিটও সময় লাগবে না। বলে আহসান বিশ্রী হেসে উপরে চলে যায়। আজকে সকাল যেন বড়ই অদ্ভুত। মনটা ভালো না থাকলেও সকাল শুরু হওয়ার আবহাওয়াটা মনটাকে খুশি করার জন্য যথেষ্ট। মন ভালোর একটি কারণও বলা যেতে পারে, আর সেই কারণটি হচ্ছে আরিশ। অরিন কলেজে আসার সময় দেখেছে আরিশ, শান্ত আর তামিম তাদের কলেজের সামনে দোকানটায় বসে আছে। যদিও অরিন অভিমান করেছিল আরিশের উপর, তাই এড়িয়ে যেতে চেয়েছিল, তবে অরিনের সব রাগ অভিমান তো তখন কাটলো যখন সে তার শখের পুরুষটাকে হাসতে দেখল। কি ভয়ঙ্কর হাসি! অরিন আনমনে কথাটি বলে লজ্জা পায়। তখনই নিহান অরিনকে ডাক দেয়। অরিন সামনে এগিয়ে যায়। কিরে, তোর সাথে পূর্বা নেই? আজকে কেউ আসবে না নাকি? কি পূর্বা আসেনি? কিন্তু ও না আসলে যাই হয়ে যাক, আমাকে ফোন করে জানায়, কিন্তু আজকে জানালো না কেন? তুই ফোনটা চেক করে দেখ তো। নিহানের কথায় অরিন ফোনটা বের করে ফোন চেক করে, কিন্তু পূর্বার আইডি থেকে না কোনো মেসেজ না কোনো ফোন এসেছে। কিরে, কালকে তো ও একবারও লাইনে আসেনি, অসুস্থ হলো নাকি? হতে পারে। আচ্ছা, 2টা ক্লাস করে ওকে দেখতে যাব। ওরা কলেজ গেটের দিকে যেতে থাকে। অরিনের কেমন যেন অস্বস্তি ফিল হচ্ছে। হঠাৎ মেয়েটা এতই অসুস্থ হয়ে গেল যে একটিবার মেসেজ বা ফোন কিছুই দিতে পারলো না। অরিনের ভাবনার মাঝে হঠাৎ পিছন থেকে পরিচিত কণ্ঠে নিজের নাম কারো মুখে শুনে ঘুরে তাকায় অরিন, সাথে নিহানও। হ্যাঁ, ওদের ধারণায় ঠিক, এ তো আন্টি। পূর্বার মা তারিন বেগম তাদের দিকে হন্তদন্ত হয়ে দৌড়ে আসছে। তারিন বেগমকে দেখেই বোঝা যাচ্ছে তিনি স্বাভাবিক নন। অরিন আর নিহান সামনে এগিয়ে যায়। আশেপাশের আরও কিছু ছেলেমেয়েরাও ছুটে আসে। তারিন বেগমের এই অবস্থা দেখে, আন্টি কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? আপনি কাঁদছেন কেন? অরিন, আমার মেয়ে পূর্বা তোমার সাথে, তাই না? কোথায় ওকে ইচ্ছা মতো বকা দেব। সাহস কত! কাল সন্ধ্যা থেকে বাড়ি ফেরেনি। কোথায় ও? ডেকে আনো তো। অরিন হতভম্ব। আন্টি কি বলছে কি? পূর্বা বাসায় যায়নি? কিন্তু পূর্বা তো বাসায় যাচ্ছিল কালকে। অরিন কিছু বলতে পারল না। নিহান তারিন বেগমকে শান্ত করেন। আন্টি, আপনি বসুন, শান্ত হন, আমাদের ঠিক করে বলুন। এই, কি দেখছো কি তোমরা? যাও, ক্লাসে যাও। নিহানের কথায় সবাই সবার ক্লাসে যেতে থাকে। কিছুক্ষণ পরই কলেজের ভিতর থেকে 2জন প্রফেসর বেরিয়ে আসে। নিহান তাদের দিকে তাকায়। পূর্বাও যেহেতু ভালো স্টুডেন্ট, তাই সচরাচর সবাই তাকে চেনে। কি হয়েছে ম্যাডাম? পূর্বার কি হয়েছে? পূর্বা কাল থেকে বাড়ি ফিরেনি। দেখুন, হয়তো আছে কোনো কাজিনের বাসায়। আপনি শান্ত হন। আমি সবাইকেই বলেছি, কিন্তু কেউ কিছুই জানে না। স্যার আমার মেয়েকে খুঁজে দিন। অরিন, আমার মেয়ে কোথায় গেল? তোমাদের সাথে ছিল, কোথায় গেল?
বলেই তারিন বেগম কান্না করে দেন। অরিন এসে ওনাকে সামলায়। স্যার অরিনকে বলে, অরিন, পূর্বা তোমাদের সাথে তো ছিল, তাহলে ও কোথায়? ও তো কালকে আমাদের সাথেই ছিল, পরে সন্ধ্যা হয়ে আসছিল তাই ও বলল ও বাড়ি চলে যাবে। আমরা চলে যাচ্ছিলাম, কিন্তু কিন্তু কি অরিন? আমার মনে হচ্ছে এখানে কিছু ভুল হয়েছে। কি বলতে চাইছো তোমরা? পূর্বা তো তোমাদের সাথেই ছিল, তারপর কোথায় গেছে তোমরা জানো না? হইচই হওয়ার কারণে পাশের হোটেলে বসে থাকা আরিশ, শান্ত, তামিম বাইরে বেরিয়ে আসে এবং সবাইকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তারাও সামনে এগিয়ে আসে। তামিম স্যারের সামনে এগিয়ে যায়, কিন্তু যেহেতু তামিম আগেই কলেজে পড়েছে সেই সুবাদে সবাই তাকে এখানে চেনে। কি হয়েছে স্যার, কোনো সমস্যা? তামিমের গলা পেয়ে সবাই পিছনে তাকায়। অরিন আর আরিশের চোখাচোখি হয়। আরিশ চোখ ফিরিয়ে তারিন বেগমের দিকে তাকায়, যিনি কিনা স্তব্ধ হয়ে বসেছিলেন। স্যার তামিমকে পুরো ব্যাপারটা খুলে বলে। আরিশও সব শোনে। শান্তর ভীষণ খারাপ লাগছে, কিন্তু কেন এটা শান্ত জানে না। তামিম স্যারকে জিজ্ঞেস করলে স্যার তামিমকে সব বলে। সব কথা আরিশও শোনে। পূর্বার মা অজ্ঞান হয়ে যাচ্ছিলেন, তবে অরিন সামলে নেয়। আমি এখন কি জবাব দেব? পূর্বার বাবাকে কি বলবো আমি? আমার মেয়ে। বলেই তিনি কান্নায় ভেঙে পড়েন। হঠাৎ আরিশ সেখান থেকে খুব দ্রুত কোথাও চলে যায়, তাই শান্ত আর তামিমও পেছন পেছন যায়। যাওয়ার আগে শান্ত বলে, আন্টি আপনি চিন্তা করবেন না, পূর্বার কিছুই হবে না, আমরা ওকে নিয়ে আসবো। বলেই ওরা চলে যায়। এদিকে শান্তদের থেকে আস্থা পেয়ে অরিন আর নিহান ও তারিন বেগমকে বোঝায় যে পূর্বার কিছু হবে না, আমরা ওকে খুঁজে নিয়ে আসবই। হ্যাঁ আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না। ওদের থেকে আস্থা পেয়ে স্যারও একটু স্বস্তি পায়। তারিন বেগমকে অরিন আর নিহান নিয়ে যায়। হঠাৎ ফোনের উপরে ক্যাপ্টেন নাম লেখা দেখে তড়িঘড়ি করে কলটা রিসিভ করে সায়েম। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার বলুন। ওপাশের ব্যক্তি এমন কিছু বলে যা শুনে হাসানের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। ওপাশের ব্যক্তিটির কথা বিপরীতে হাসান বলে, জি স্যার, কোনো ভুল হওয়ার আগেই খুঁজে বের করব। ওপাশ থেকে কল কেটে যায়। সায়েম সবে মাত্রই রুমে ঢুকছিল। হাসানের এমন রিয়াকশন দেখে সায়েম তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে হাসানের দিকে তাকায়। হাসান সায়েমকে দেখে উঠে দাঁড়িয়ে বলে, স্যার ক্যাপ্টেন ফোন দিয়েছিল। লারা ম্যামের বদলে শয়তানরা এবার ফ্যাশন মার্কেটের মালিকের মেয়েকে তুলে নিয়ে গেছে। মেয়েটি নাকি ক্যাপ্টেনের পরিচিত, তাই ক্যাপ্টেন বলেছে যদি মেয়েটির কিছু হয় তাহলে তিনি ছাড়বেন না কাউকে। অতঃপর আমাদের মেয়েটিকে খুঁজে বের করতে হবে। সায়েম এতক্ষণ হাসানের কথাগুলো শুনছিল। এবার সায়েমের ভীষণ রাগ হচ্ছে। ওদের মানুষ বলে পরিচয় দিলটা কে? এরা তো পশুর চেয়ে অধম। ব্রো, তুমি কি দেখলে? ভদ্রমহিলাটি কিভাবে কান্না করছিল? আমার ভীষণ খারাপ লাগছে মেয়েটির জন্য। যারই কিডন্যাপ করুক সেটা কোনো ভালো উদ্দেশ্যে করেনি। মানে তুমি বলতে চাইছো টাকার জন্য? আরিশ তামিমের দিকে তাকায়। শান্ত ছেলেটি কি যেন ভেবে যাচ্ছে। আরিশ শান্তকে উপেক্ষা করে তামিমকে বলে, না, টাকার লোভে করলে এতক্ষণে নিশ্চয়ই টাকা চেয়ে বসতো, তবে এমনটা তারা করেনি। তাহলে নিশ্চয়ই কোনো বাজে কাজের জন্য এসব করেছে। বলতে বলতে ম্যানেজার হোটেলের পাশে তাদের জন্য বরাদ্দকৃত রাখা রুমটাতে প্রবেশ করে। কাজ ফেলে এখানে কিসের আলোচনা হচ্ছে? স্যার, আমরা শুধু একটা ব্যাপার নিয়ে কথা বলছিলাম, আর কিচ্ছু না। মেয়েটা কোথায় সেটা তো আর তুমি বের করতে পারবে না। এসব পুলিশ আর্মিদের ব্যাপার, তোমাদের এত মাথা ঘামানোর দরকার নেই। আপনি কি করে জানলেন আমরা মেয়ের বিষয়টি নিয়েই কথা বলছি? ম্যানেজার যেন ঘাবড়ালেন। তিনি বুঝতে পারেননি কোন জায়গায় কি বলেছেন। ম্যানেজার আমতামতা করে বললেন, আরে বড়লোক বাড়ির কেউ হারালে এই খবর আবার কানে আসতে একটু সময় লাগে নাকি? এখন এটা নিয়েই কথা হচ্ছে, তাই ভাবলাম তোমরাই বলছো। কিন্তু এখনো তো কোনো কমপ্লেন করা হয়নি। এবার ম্যানেজার ধরা পড়া চোরের মতো কাচুমাচু করলেন। আরিশ ম্যানেজারের করা সকল কার্যক্রম লক্ষ্য করেছে। চুপ করো বেয়াদব অভদ্র ছেলে। এভাবে বড়দের মুখে মুখে কথা বলাটা ভালোই পারো। তোমাদের জন্য একটা বড় ডেলিভারির অর্ডার আছে, এখনই যাবে। আর সময় মতো পৌঁছে না দিতে পারলে কাউকেই রাখবো না। বলেই ম্যানেজার তাড়াতাড়ি করে চলে গেলেন আর পিছনে ফেলে গেলেন অনেকগুলো রহস্যের ছোট ছোট ক্লু। আরিশরা বর্তমানে একটি ভাঙা পুরনো বাড়ির সামনে দাঁড়িয়েছে। ম্যানেজার তাদের ঠিকানা এখানেই দিয়েছেন। তামিম যদি উসখুস করছে, তবে শান্ত একদম চুপ।
আরিশ বারবার খেয়াল করছে শান্ত একটু অন্যমনস্ক হয়ে পড়ছে। আরিশ শান্তকে উদ্দেশ্য করে বলে, এই টেনশন, এই ভয় লাগাটা কোনো সাধারণ লক্ষণ নয়। শান্ত আমতা করতে থাকে। আরিশ আর তামিম দুজনেই তার দিকে তাকিয়ে রয়। আমি আসলে ওই ভাবছিলাম, ওরা যদি কিছু হয়। ভরসা রাখো। সব ঠিক আছে, কিন্তু এমন ভাঙা ভুতুরে বাড়িতে আমাদের পাঠানোর কারণ কি? এখানে কি আদেও কেউ থাকে? কাদের খাবার দিতে আসলাম কে জানে। আরিশ চারদিকে ভালো করে চোখ বোলাচ্ছে। হঠাৎ আরিশ খেয়াল করলো তাদের থেকে দূরে একটি বড় গাছের পিছনে কিছু একটা আছে। আরিশকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ওরা দুজনও সেদিকে তাকালে তখনই একটি গুলির চালার আওয়াজ হয়। চারপাশে থাকা পাখিগুলো জোরে আওয়াজ করে ওঠে। আরিশ পাশে তাকিয়ে দেখে শান্ত এবং তামিম দুজনেই ঠিক আছে, তবে ভয় পেয়েছে। তারও কিছু হয়নি, তাহলে গুলিটা তাদের কারো শরীরে না লেগে পাশ কেটে গেছে। আরিশ সাথে সাথে গাছটির পেছন থেকে পালিয়ে যেতে যাওয়া লোকটির দিকে দৌড়ে দেয়, যে কিনা একটি লাল হুডি পরিহিত ছিল। আরিশের পিছন পিছন শান্ত আর তামিমও দৌড় দেয়। লোকটি বেশি দূর যেতে পারে না, কারণ আরিশ তার জুতোর ভিতরে লুকিয়ে থাকা পিস্তলটা বের করে লোকটির পায়ে শুট করে। সাথে সাথে লোকটি নিচে পড়ে যায়। শান্ত আর তামিম অবাকের চরম পর্যায়ে। কে পাঠিয়েছে তোকে? বল, কে পাঠিয়েছে? আমাকে মারার জন্য পাঠিয়েছে, তাই না? নাম বল। বলেই আরিশ লোকটিকে মারতে থাকে। লোকটির মুখ থেকে মুখোশ খোলার চেষ্টা করছে, তবে লোকটি দিচ্ছেই না। আরিশ, এসব কি হচ্ছে? আর তুমি কে? এখন এসব বলার সময় নয় শান্ত। ওর মাস্কটা মুখ থেকে সরাও। আরিশের কথা মতো শান্ত আর তামিম লোকটির মাস্ক ধরে টান দেয়। আরিশ লোকটাকে গাছের সাথে বাঁধে। লোকটি ছিল আশিক, যাকে আরিশ চিনে ফেলে, কারণ ওই দিন রিক নামের ছেলেটি আশিক এবং মিরাজের পিক আরিশকে দিয়েছিল। আরিশ গুলিটা আশিকের মাথায় ঠেকিয়ে বলে, বল, কে পাঠিয়েছে তোকে? তোদের বসকে? আর ওই মেয়েটা কোথায়, সত্যি করে বল। আমি জানি না। বল, না হলে কিন্তু। বলেই আরিশ তার সাথে থাকা সেই চাকুটি দিয়ে আশিকের হাতের কবজিতে পৌঁছে দেয়। আশিক চিৎকার করে ওঠে। এখনো সময় আছে, বল। আশিক তবুও কিছু বলছে না বলে আরিশ পিস্তলটা আশিকের মুখের ভিতরে ঠেসে ধরে বলে, এইটাই লাস্ট। না বললে এই পিস্তলের যতগুলো গুলি আছে সব তোর মুখের ভেতর ভরে দেব। বল, নিজের জীবনের মায়া বেশি নাকি নিজের বসের আসল সত্যটা না জানানোর দায়িত্ব বেশি? আশিক ভয় পেয়ে যায়। একজনের জন্য কি আর সে নিজের প্রাণ দেবে নাকি? আরিশ ট্রিগারে চাপ দিতে নিলেই আশিক বলে, বলছি, আমি বলছি। আরিশ মুখের ভিতর থেকে পিস্তল বের করে। মেয়েটিকে কোথায় রেখেছিস বল। বল, কে তোদের বস? কে এই সব নোংরা কাজ করে? এই কাজের মাথাকে বল। হ্যাঁ, আমরাই ওই মেয়েটিকে কিডন্যাপ করেছি, কারণ যে মেয়েটির জন্য ডিল করেছিলাম তাকে তো আর্মিরা ধরে ফেলেছে। তাই একটি মেয়ে যদি তখন জোগাড় না করতাম তাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যেত। স্যার আমাদের খুন করেই ফেলতো। তাই বস বলেছে একটি মেয়েকে ধরে নিয়ে আসে দিতি। আর তখনই ওই মেয়েটিকে দেখে ওকেই তুলে আনে আমাদের লোক। তোদের স্যার আর বস কি আলাদা? কে এই দুজন বল। স্যারকে আমরা কখনোই দেখিনি, কোনোদিন কথাও বলতে শুনিনি। শুধু বসেই জানে স্যারের সম্পর্ক। আমি নাম শুনতে চেয়েছি। আশিক এবার হাঁসফাঁস করতে থাকে। শান্ত আর তামিম বেশ অবাক হচ্ছে, তবে শান্তর ভীষণ রাগ হচ্ছে আশিকের কথা শুনে। মানুষ কতটা খারাপ হলে এই কাজগুলো করতে পারে ভেবেই তার রাগ হচ্ছে। না জানি পূর্বার কি অবস্থা আছে। আমি বসের নাম শুনতে চেয়েছি। আপনাদের ম্যানেজার। আশিকের মুখে ম্যানেজারের নাম শুনে সবাই কথা বলার ভাষা হারিয়ে ফেলল। আরিশ ম্যানেজারকে সন্দেহ করেছিল, কিন্তু এতটাও না যতটা সে এখন জানতে পারল। শান্ত আর তামিম এটা একদমই আশা করেনি। ম্যানেজার স্যার এইসব করেছেন? আমার বিশ্বাস হয় না, ও নিশ্চয়ই মিথ্যে বলছে। কথাটি বলে শান্ত আশিকের গলা চেপে ধরে বলতে থাকে, সত্যি করে বল, কে তোদের বস? আমি মিথ্যে কেন বলবো ভাই, আমি সত্যি বলছি, এবার আমাকে যেতে দিন। আরিশ শান্তর থেকে আশিককে ছাড়িয়ে নেয়। ম্যানেজার এমনটা কেন করবেন? টাকার লোভ সবারই আছে। তখনই হঠাৎ আশিকের ফোনটা বেজে ওঠে। আশিকের হাত বাঁধা থাকায় আরিশ আশিকের ফোনটা পকেট থেকে বের করে দেখে বস নামে নাম্বারটা সেভ করা। আরিশ বাঁকা হেসে ফোনটা রিসিভ করে আশিককে ইশারায় কথা বলতে বলে। ফোনের ওপাশ থেকে ম্যানেজার মানিক খান বলে ওঠেন, কি রে আশিক,
মেরেছিস ওই আর্মি অফিসারের বাচ্চাকে? শালা ছদ্মবেশ নিয়ে রেস্টুরেন্টে ডেলিভারির বয় সেজেছে, ভেবেছিল চিনবে না। আমি ওকে ওখানেই ফলস অর্ডার দিয়ে ওখানেই পাঠিয়েছি। মেরে ফেলেছিস কি না, সাথে ওই দুইটাকেও গুম করে দে। শান্ত আর তামিম হতভম্ব। এখন তো আর অবিশ্বাসের কিছুই থাকে না। আর এই শিশারা আশিকে কিছু একটা বলে। আশিকও ভয় পেয়ে বলে, হ্যাঁ বস, মেরে ফেলেছি। আপনি এক্ষুনি এখানে আসুন। আমার মনে হয় এদিকে কেউ এসেছে, আপনি এসে একটু দেখুন। কি বলছিস তুই? একটা কাজও ঠিক করে করতে পারিস না। শুন, আমি মেয়েটাকে এয়ারপোর্টে পাঠিয়ে দিয়ে আসছি। না না বস, মেয়েটিকে আমি দিয়ে আসবো। এখন চারপাশে পুলিশ আর্মিরা আছেন, আপনার সমস্যা হতে পারে। আপনিও ওই মেয়েকে নিয়ে আসুন, আমি দেখে নেব। বাহ, তুই আবার এত বুদ্ধিমান কবে থেকে হলি? আচ্ছা, আমি আসছি। বলেই ম্যানেজার ফোন কেটে দেয়। আরিশ, শান্ত আর তামিম একে অপরের দিকে তাকিয়ে বাঁকা হাসে। তবে হঠাৎ করে শান্ত আর তামিম আরিশের দিকে অদ্ভুতভাবে তাকায়, যা দেখে আরিশ বলে, এভাবে তাকাচ্ছ কেন? কি করেছি আমি? মিথ্যে তো তুমিও কম বলনি আরিশ, এখনো বললে না তুমি কে। আমি শিওর তুমি কোনো পুলিশের লোক। ম্যানেজার তখন বলেছিল তুমি একজন আর্মি। আমি পুলিশের লোক নই, আমি আর্মি অফিসার কমান্ডো এস। আমার এখনো বিশ্বাস হচ্ছে না। আপনার নাম কতই না টিভিতে নেটে শুনেছি, তবে দেখার সৌভাগ্য হয়নি। তাই বলে এইভাবে ডেলিভারি বয় হিসেবে আপনার আসার কারণ? আমাকে তুমি করে বলবে, আর স্যার মুখেও আনবে না। আমি তোমাদের বন্ধু, যেমন 3 দিন আগেও ছিলাম। আমি এখানে নারী পাচারকারী শয়তানদের ধরার জন্য এসেছি, তবে এটা কেউ জানে না। আর আমি যতক্ষণ না চাইবো ততক্ষণ এই কথা কাউকে বলবে না। আশিকের মুখে কাপড় বাঁধা, তাই কিছু বলতেও পারছে না, শুধু পাশে থেকে সব শুনছে। তবে আশিক মনে মনে একটু বাঁকা হাসে। গাড়ির আওয়াজ পেতেই ওরা 3 জন আশেপাশে লুকিয়ে পড়ে। ম্যানেজার একটি কালো কাপড়ে মুখ ঢেকে এসেছে। পূর্বা ঢুলছে, হয়তো ড্রাগস দিয়েছে, তারই প্রভাবে পূর্বা কিছু বলতে পারছে না। শান্তর মনের ভীষণ কষ্ট হচ্ছে মেয়েটার জন্য, তবে কেন এটা জানা নেই তার। ম্যানেজার সামনে এগিয়ে এসে আশিককে খুঁজতে থাকে, তবে পায় না। কিছু দূর যেতেই দেখতে পায় আশিক গাছের সাথে বাঁধা। ম্যানেজার আশিকের কাছে গিয়ে বলে, এ কি আশিক, তুমি এভাবে কথা বলছো কেন? আশিক ম্যানেজারকে চোখের ভাষায় বোঝানোর চেষ্টা করছে, তবে বুঝছে কই। হঠাৎ পেছন থেকে তামিম বলে ওঠে, কি ম্যানেজার সাহেব আমাদের খুঁজছে নাকি? মানিক পেছনে তাকিয়ে অবাক হয়ে যায়। ওরা তো মরে গেছে, তাহলে কি করে? কি ভাবছেন, আমরা মরে গেছি? ম্যানেজার অবাক হয়ে যায়। আর এর সামনে আস্তে আস্তে বলে, কি ভেবেছিলেন অন্যায় করে পার পেয়ে যাবেন? এসব কি বলছো তোমরা? কি করেছি আমি? ও তাই নাকি? কিছুই করেননি আপনি? বলতে বলতেই আরিশ ম্যানেজারের দিকে আগাতে থাকে। ম্যানেজার সুযোগ বুঝে পালাতে নিলেই আরিশ ধরে ফেলে ম্যানেজারকে, আর ম্যানেজারের শার্টের নিচে একটি অদ্ভুত বেল্ট পরিয়ে দেয়। এসব কি করছো তুমি? ছাড়ো আমাকে। বেশি কিছু না, বোমা ফিট করলাম। রিমোটটা আমার হাতেই থাকবে। কথা না শুনলে বোতাম প্রেস করে দেব, ব্যাস শেষ। আপনার নাম দুনিয়া থেকে গায়েব হয়ে যাবে। ভয় দেখাচ্ছ আমাকে? আরিশ ভাই, বোমাটা অন করে দেখাও তো। আরিশ বাঁকা হেসে রিমোটটা বের করে, আর তখনই না না না, আমি সব শুনবো, তোমার সব কথা শুনবো। অরিন নিহান মুখ কালো করে বসে আছে। অরিন খুব কেঁদেছে। পূর্বা অরিনের কাছে বোনের চেয়ে কম কিছু ছিল না। তারিন বেগমকে ডক্টর বলেছে ওনাকে রেস্ট নিতে হবে, তাই তিনি বাসায় এসেছেন। তবে এখনো একটা কথাও কারোর সাথে বলছেন না। অরিন পূর্বাদের বাসাতেই বসে আছে, তাদের বিশ্বাস পূর্বা আসবে, কিন্তু এভাবে কতক্ষণ? নিহান অরিনকে বুঝিয়ে খুঁজতে যেতে বেরিয়ে হবে। এমন সময় অরিন! প্রচণ্ড দুর্বল কণ্ঠে পূর্বা অরিনকে ডেকে ওঠে। পূর্বার কণ্ঠ পেয়ে তারিন বেগম অস্থির হয়ে ওঠেন। অরিন দৌড়ে যায়। আরিশ, শান্ত আর তামিম 3 জনই এসেছে। পূর্বা শান্তর করলে, তবে অবস্থা ভালো না। পূর্বা, তুই কোথায় ছিলি? ঠিক আছিস বোন? আমার কিছু হয়নি। মা, মা তুই কোথায় গিয়েছিলি আমায় ছেড়ে? কত কত খুঁজেছি জানিস তোকে। পূর্বার ভীষণ কষ্ট হচ্ছে, তবুও সে হেসে যাচ্ছে, আর তার জন্য পাগল হয়ে থাকা কিছু মানুষদের বোঝাচ্ছে। আমি ঠিক আছি, ভয় বা চিন্তার কিছু নেই। কিন্তু কে করেছে? আপনারা মুখ দেখতে পাননি? না, শুধু ওই জঙ্গলে পেয়েছি, হয়তো আমাদের আসতে দেখেই রেখে গেছে।
বেশি দেরি করিনি, নয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত। হয়েছে, আর বলবেন না। ও যে ফিরে এসেছে এতেই আমরা খুশি। কথাটা বলে অরিন আরিশের দিকে তাকায়। আরিশ আগে থেকে অরিনের দিকে তাকিয়েছিল বিদায় অরিন একটু লজ্জা পায়। পূর্বাকে স্যালাইন দেওয়া হচ্ছে। আরিশ শান্ত তামিম চলে যায়। যাওয়ার আগে শান্ত পূর্বাকে একটু অদ্ভুতভাবে পর্যবেক্ষণ করে। যদি শান্তর এই তাকানো পূর্বা দেখতো তাহলে হয়তো হার্টবিট মিস করতো। নিহানও সবাইকে খবর দিতে যায়, শুধু রয়ে যায় অরিন। স্যার ধরা পড়ে গেছে। কি বলছিস কি তুই? মানিক ধরা পড়ে গেছে? কোথায় ও? স্যার বর্তমানে কোথায় আছে তা জানি না, তবে ক্যাপ্টেন এস তাকে ধরে ফেলেছে। ওই শুয়োরের বাচ্চা এইখানেও শান্তি দিচ্ছে না আমাকে। ওকে তো মেরেই ফেলবো। বলেই হন্তদন্ত হয়ে ফোন কাটে অপর পাশে থাকা ব্যক্তিটি। অচেনা ছেলেটি ভীষণ ভয় পেয়ে আছে। কি হবে তাদের এই নিয়ে চিন্তা শেষ নেই। একবার যদি সে ধরা পড়ে তাহলে তার কি হবে? সে যে আর্মি হয়ে গোপনে খারাপ কাজে লিপ্ত আছে। পূর্বাকে আশ্বস্ত করে অরিন তার বাড়িতে চলে আসে। বাড়িতে ঢুকতেই দেখে আহসান সাহেব তার সেই বন্ধু মানে বিনয়ের সাথে কিছু নিয়ে কথা বলছে। পাশে সেই ছেলেটি বসে আছে যার সাথে অরিনের বিয়ের কথা বলেছিল আহসান। অরিনকে দেখে বিনয় আর আহসান এগিয়ে এসে বলে, এসে গেছো, ভালোই হয়েছে। শোনো অরিন, অসভ্যতামি না করে আমার কথা শোনো। কালকে তোমার বিয়ে। এত তাড়াহুড়া করার কারণ, কালকেই তোমার আঙ্কেল চলে যাবে, আর রায়ানেরও কাজ রয়েছে। এত বড় কোম্পানি কি আর অন্যের ভরসায় ছাড়া যায়? মামনি, তোমাকে আমার ছেলের বউ করব, এই আশাটা আমার অনেক আগের। আর আমার ছেলেরও তো তোমাকে ভীষণ পছন্দ। বিনয়ের কথা শুনে অরিন সুমিতদের দিকে ছলছল চোখে তাকায়। তার এখন মন চাচ্ছে মাটি কেটে তার ভিতরে ঢুকে যেতে, আর কখনোই না বের হতে। এসব আর সহ্য করা যায় না। অরিন সুমিতের দিকে তাকিয়ে বলে, আমি আপনার সাথে আলাদা কথা বলতে চাই। হ্যাঁ অবশ্যই। না, আলাদা কথা বলার কোনো দরকার নেই। আমরা যেটা বলছি সেটাই হবে। না সমস্যা নেই, ওরা যেহেতু বলতে চায় আলাদা করে কথা, তাহলে বলুক। আহসান আর কিছু বলে না। অরিন উপরে উঠে যায়, রায়ানও পিছন পিছন যায়। দেখুন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি অন্য কাউকে ভালোবাসি। আপনি প্লিজ আপনার বাবাকে দয়া করে বুঝিয়ে বলুন, প্লিজ। ঠিক আছে, জোর করে তো আর কিছু পাওয়া সম্ভব নয়। অরিন সুমিতের দিকে হাসি চোখে তাকায়, তবে সুমিত এবার হো হো করে জোরে হেসে ওঠে। অরিন কিছু বুঝে উঠতে পারে না। সুমিত হাসি থামিয়ে বলে, তুমি কি ভেবেছো আমি তোমাকে এই কথা বলবো? আরে তোমার মতো সুন্দরী মেয়েরা শুধু এই সুমিতের জন্যই তৈরি হয়েছে। তোমার তো ভাগ্য ভালো, তোমাকে বিয়ে করছি। অন্য সবার তো এটারও ভাগ্য হয় না। তুমি চাও বা না চাও, তোমাকে বিয়ে আমাকেই করতে হবে। বলে বিশ্রী হেসে সুমিত নিচে চলে যায়। অরিন কান্নায় ভেঙে পড়ে, না পারছে সইতে, না পারছে কিছু বলতে। অরিন আবার উঠে দাঁড়ায়। সুমিত্রা কিছুক্ষণ আগে বের হয়েছে। অরিন বাড়ি থেকে হন্তদন্ত হয়ে বের হচ্ছে। আহসান কারোর সাথে ফোনে কথা বলছিল, আর তখনই অরিনকে এভাবে বেরিয়ে যেতে দেখে আহসান পিছন থেকে অনেক ডাকে, তবে অরিন শোনে না। আহসান রাগে ফোন ছুড়ে দেয়। এমনিতেই ফোনের ওপাশের কথাগুলো তার মাথায় রক্ত উঠিয়ে দিচ্ছে। তার সব কিছু, এত বছরের সাম্রাজ্য এভাবে জলে যেতে পারে না। এই রাজ্যের জন্যই সে তার প্রিয় মানুষদের বলি দিয়েছে, তবে এবারও দিতে তার হাত কাঁপবে বলে মনে হয় না। অরিন ছুটে নিহানের কাছে যায়। অরিনকে এভাবে দেখে নিহান বেশ ঘাবড়ে যায়। কি হয়েছে অরিন, তুই ভাবে দৌড়াচ্ছিস কেন? ঠিক আছিস তুই? নিহান, আমি বাঁচব না। আমি ওনাকে অনেক ভালোবাসি নিহান। আমি ভাবতেও পারি না তাকে ছাড়া অন্য কারো কথা। কি হয়েছে, তুই এখানে বস, শান্ত হো। অরিন এবার একটু বসে। মেয়েটা ফোঁপিয়ে যাচ্ছে। নিহান অরিনকে শান্ত করে বলে, কি হয়েছে এবার বল। অরিন নিহানের দিকে তাকিয়ে সবকিছু খুলে বলে, যা শুনে নিহান ভীষণ অবাক হয়। আঙ্কেলের এত তাড়া কিসের, এটাই বুঝলাম না। আর তুই সত্যি আরিশ ভাইয়াকে এতটা ভালোবাসিস? হ্যাঁ, খুব বেশি। আমি থাকতে পারবো না ওকে ছাড়া। নিহান বুঝতে পারে অরিন খুব বাজেভাবে ফেসেছে আরিশের উপর। তবে নিহান এবার সিদ্ধান্ত নেয় যে অরিনকে দিয়ে আরিশকে ভালোবাসার কথা বলানোর। যদি আরিশ রাজি হয় তাহলে তার বান্ধবীকে বাঁচাতে পারবে। তুই চল আমার সাথে। কোথায়? আরিশ ভাইয়ের কাছে। তুই যে তাকে ভালোবাসিস এটা তুই স্বীকার করবি। দেখ অরিন, তোর কাছে সময় কম। এবার তুই বল, যাবি না? কিন্তু উনি যদি আমাকে না মেনে নেন? নিহান আর কিছু বলল না। অরিনকে নিয়ে গেল আরিশের কাছে। এই অ্যাশকে নিয়ে গর্ব না করে আর পারি না। যেখানেই থাক কাজের কাজ ঠিকই করে যাবে।
তা আর বলতে স্যার, দেখতে হবে তো কার ছেলে। তোমার ছেলে বলে নাকি তুমি তার বাবা বলে? বলেই হেসে ওঠে দুজন। তখনই মুমিন এসে খবর দেয় তাদের। বিপরীত পক্ষ থেকে বড় খবর এসেছে। শয়তান লোকরা এবার 7 কোটি টাকার একটি ভীষণ বড় ডিল পেয়েছে। তাই এবার তারা যে কোনো মেয়েকেই এর জন্য বলি দিতে পারে। আমাদের সতর্ক হতে হবে। মানিক ধরা পড়ার পর থেকে তারা অনেক সাবধানে পদক্ষেপ ফেলছে। তাদের মূল টার্গেটে রয়েছে শিল্পপতিদের, সুন্দরী অল্প বয়সী মেয়েগুলো। অ্যাশ কি এই খবর জানে? হয়তো। আমাদের আজকেই বেরোতে হবে, এখন আর দেরি করা চলবে না। না, ক্ষমা করবেন আমাকে, আপনি অনেক বড় লোকের মেয়ে। এইসব ভালোবাসা আমাদের গরিব লোকেদের জন্য নয়। আপনার এইটা শুধুই আবেগ, আর কিছুই নয়। আপনার বাবা যা বলে এটাতেই রাজি হয়ে যান, আপনার জন্যই ভালো হবে। অরিনের মাথা ঘুরছে। সে তো মন থেকে কথাগুলো স্বীকার করলো সবার সামনে, তবুও সে তাকে এভাবে রিজেক্ট করলো। সে কি আরিশের যোগ্য নয়, নাকি আরিশ অন্য কাউকে ভালোবাসে? আর ভাবতে পারলো না অরিন। পার্কটি থেকে দৌড়ে বের হলো। নিহানও পিছন পিছন ছুটেছে। যাওয়ার আগে আরিশকে উদ্দেশ্য করে বলে, ও সত্যি আপনাকে ভালোবাসে ভাই। আপনি প্রথম ওর জীবনে, ও মারা যাবে। বলেই নিহান চলে যায়। আরিশ আগের মতোই স্বাভাবিক। তামিমের বেশ রাগ হচ্ছে আরিশের উপর। তবে তামিম নিরুপায়, এত বড় একজন অফিসারকে সে আর কী বা বলতে পারে। আমি বেরতে রাজি বাবা। আহসান কারোর সাথে কথা বলছিলেন, এমন সময় অরিন পিছন থেকে কথাটি বলে ওঠে। অরিনের কথায় ফোন কেটে অরিনের দিকে তাকায় আহসান। অবস্থা তেমন ভালো না, তবে রাজি যে হয়েছে এটাই বেশি। আহসান কিছু বলতে যাবে, তার আগেই অরিন উপরে চলে যায়। নিহান পিছনে দাঁড়িয়ে অরিনের এমন কথা শুনে হতভম্ব হয়ে যায়। আহসান নিহানকে দেখে বলে, আরে নিহান, তুমি যে, অরিন নিশ্চয়ই তোমাকে সব বলেছে। কালকে কিন্তু অবশ্যই এসো। খুব দ্রুত পেরিয়ে গেছে যন্ত্রণাদায়ক একটি রাত। বিয়ের দিন সকালের ঘটনা। অরিনকে পার্লার থেকে লোক এসে সাজিয়ে গেছে। রাত থেকে না খাওয়া সে একটি জীবন্ত রোবটের মতো বসে আছে। আহসান চৌধুরী ভীষণ ব্যস্ত। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, তেমন বড় করে না হলেও তেমন ছোটও নয়। বর এসে গেছে বলে চিল্লাচ্ছে কিছু মেয়ে। নিহান পাশে দাঁড়িয়ে আছে অরিনের সাথে কথা বলার চেষ্টায়, তবে অরিনের দেখা নেই। পূর্বা অসুস্থ থাকায় আসতে পারেনি, তবে বান্ধবীর এমন নির্মম ইতিহাসের সাক্ষী হয়ে সে কিছু করতে পারছে না ভেবে চোখের জল ফেলছে। হঠাৎ উপর থেকে চেঁচামেচির আওয়াজ আসে। এই কে কোথায় আছো? অরিন ঘরে নেই, দুজন মেয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। পরিবেশ যেন গুমোট রূপ ধারণ করেছে মুহূর্তেই। হইচই আওয়াজে টিকা যাচ্ছে না একদণ্ড। সবার মুখে একই কথা, মেয়ে কোথায় গেল? আমাদের দেশে এই একই সমস্যা। বিয়ের দিন মেয়েকে খুঁজে না পাওয়া গেলে সে পালিয়ে গেছে এই গুজব রটিয়ে দেবে। আহসানকে বেশ চিন্তিত দেখাচ্ছে। বিনয় বলে ওঠে, আরে এ কেমন মেয়ে, সম্মান শেষ করে পালিয়ে গেল? আমার মেয়ে পালায়নি, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। কিসের বিপদ? আপনার মেয়ে আমাকে বলেছিল ওটা কে কাকে ভালোবাসে, তার সাথে হয়তো পালিয়েছে। সাথে আবার এই দুটো মেয়েকেও অজ্ঞান করে গেছে। কি খারাপ মেয়ে বাবা। সুমিতার কথা আশেপাশে থাকা কিছু লোকও সায় দিল। আহসানের ভীষণ রাগ হচ্ছে। এই মেয়েকে সে বিশ্বাস করেছিল, এটাই সবচেয়ে বড় ভুল। নিহান অনেকক্ষণ আগেই বের হয়েছে। তোমার মেয়ের মুখ পূর্বে এইটা তুমি আগে থেকেই জানতে, এজন্যই কোনো প্রাস বা মিডিয়াকে ডাকুনি বিয়ের অনুষ্ঠানে, তাই না? তুমি যা ভাবছো তা নয় বিনয়। কি বলছো কি নিহান? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, অরিন কোথাও নেই। অরিনকে নিশ্চয়ই কেউ কিডন্যাপ করেছে। তুমি শান্ত হও অরিন, এর কিচ্ছু হবে না। আরিশ আগের মতো স্বাভাবিক, তার ভিতরে কোনো পরিবর্তন নেই। শান্ত আর তামিম এবার আরিশের দিকে তাকায়। ব্রো, এবার তো কিছু করো। আরিশ কিছু বলে না। ফোন বের করে কাউকে একটা কল দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। নিহান, শান্ত আর তামিমের দিকে তাকায়। ওরা দুজনেই নিহানকে আস্থা দেয়। আমার সন্দেহই ঠিক। এখনই ফোর্স রেডি করো। এয়ারপোর্ট যাওয়ার যতগুলো রাস্তা আছে সব বন্ধ করে দাও। একটি গাড়িও চেক করা বাদ রাখবে না, সেটা যদি অ্যাম্বুলেন্সও হয় তবুও না। কথাটি বলে আরিশ তার জন্য আসে একটি বড় গাড়িতে উঠে বসে, যেখানে ড্রাইভ করছে হাসান। শান্ত, তামিম আর নিহান পিছু পিছু আসছে। নিহান আরিশের ব্যাপারে সবটাই জেনে গেছে, তবে নিহানের চিন্তা হচ্ছে অরিন যদি জানে সে যাকে ভালোবেসেছে সে তাকে ঠকিয়েছে তাহলে কি হবে। ছোট বড় সবার কানে খবর পৌঁছে গেছে। সারা শহরে এক প্রকার জ্যাম লেগে আছে।
কেউ কেউ বলছে যার জন্য এসব হচ্ছে সে যেন ঠিক থাকে। একটি গাড়িও চেক করতে বাদ রাখছে না পুলিশরা, সাথে আর্মি ডিপার্টমেন্ট তো আছে। আরিশের গাড়িটি সেখানে পৌঁছাতেই হাসান গাড়ি থেকে নেমে দরজা খুলে দেয়। আরিশ বেরিয়ে আসতেই সবাই আরিশকে সালাম জানায়। কিছু খোঁজ পেয়েছেন? না স্যার, প্রতিটি গাড়ি খুব ভালোভাবেই চেক করছি, এখনো কিছু পাওয়া যাচ্ছে না। তাদের কথা বলার মাঝেই সেখানে একটি ভ্যান আসে, যাকে কিনা পুলিশরা আটকে দেয়। এই কোথায় যাচ্ছেন আপনি, আর এসব কি? বলেই সাইম ভ্যানটির দিকে এগিয়ে যায়। ভ্যানের লোকটি বলে ওঠে, স্যার বস্তা নিয়ে যাচ্ছি পেঁয়াজের। সাইম আর দুজন পুলিশ মিলে বস্তা খুলে দেখে পেঁয়াজি আছে, তাই তারা বেশি মাথা ঘামায় না। সামান্য বৃদ্ধ লোক আর কি বা করবে ভেবেই ভ্যান গাড়ি ছেড়ে দেয়। আরিশের কেন জানি খুব অদ্ভুত লাগছে, তবে আরিশ এখানে পাত্তা না দিয়ে সবাইকে বোঝাতে লাগে। হঠাৎ ভ্যান গাড়ি হতে একটি ফোনের রিংটোন ভেসে আসে। আরিশের টনক নড়ে, তার মনে পড়ে এটি তো অরিনের ফোনের রিংটোন, তার স্পষ্ট মনে আছে। এই থামো, এই সবাই ধরো ওকে। পেঁয়াজের বস্তা থেকে কিসের শব্দ আসে? আরিশার কথা শুনে সবাই ভ্যানগাড়ির পেছনে দৌড়াতে থাকে। আরিশ আর হাসান গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। সাইম তার সেলফোনটাই ভ্যানগাড়িটা থামানোর জন্য সবাইকে নির্দেশ দেয়। আরিশদার গাড়ি ছুটছে। রাস্তাটা ছোট হওয়ার কারণে আরিশদার বড় জিপ চলতে অসুবিধা হচ্ছিল। হঠাৎ আরিশদার সামনে একটি গাড়ি এসে পথ আটকে দেয়। এরপর ভ্যানগাড়িটা আর দেখতে পায় না তারা। আরিশ গাড়ি থেকে নেমে পড়ে। জাভেদ, হাসান তুমি কি করছিলে? গাড়ি আসলো তাই থামিয়ে দেবে? ওই শয়তান আমার অরিনকে নিয়ে চলে গেল। হাসান অবাক হয়, সেই সাথে তাদের পিছনে আসা কিছু পুলিশও বেশ অবাক হয়। আমার অরিন বলতে কিছু বোঝালো তাদের ক্যাপ্টেন। আরিশ, তুমি ঠিক আছো? আমি সব গেট বন্ধ করে দিয়েছি। আজকের জন্য সব গাড়ি চলাচল বন্ধ। ঘোষণা করা হয়েছে ওরা পালাতে পারবে না। ওদের পালাতে হলে আমাদের কাছে ধরা পড়তে হবে। সাইম তো বলে যাচ্ছে, তবে আরিশ রয়েছে আরিশের ভাবনায়। আরিশ মনে মনে ভাবছে কেন সে তখন অরিনকে ফিরিয়েছিল। আজ যদি সে তার কাছে অরিনকে রাখতো তাহলে এই দিন দেখতে হতো না। চোখ খুলতে নিজেকে একটি অন্ধকার রুমে আবিষ্কার করে অরিন। সবকিছু ঝাপসা লাগছে তার কাছে। নিজের অবস্থান ঠাউর করতেই চারপাশে নজর বোলালো। এরপর হঠাৎই মাথায় খেলে গেল। সে বসেছিল, এমন সময় তাকে পিছন থেকে মুখে রুমাল চেপে ধরে কেউ। তারপর সে চোখ বুজে ফেলে, আর কিছু মনে নেই। কেউ আছেন? আমাকে এখান থেকে বের করুন। কোনো শব্দ বা কারো আওয়াজ অরিন শুনল না। অরিন আবারও ডেকে ওঠে, কেউ আছেন? তখনই দরজা খুলে একটি লোক ভিতরে ঢুকে বলে, এমন চেঁচামেচি করছো কেন মেয়ে? কেউ আসবে না, চুপচাপ থাকো। আপনারা আমাকে এটা কোথায় নিয়ে এসেছেন? আমি কি ক্ষতি করেছি আপনাদের? চুপ একদম, ফাজিল মেয়ে। না, আমি চুপ করব না, বাঁচাও। অরিন চিল্লাতে থাকে। আরেকটি লোক সেখানে এসে বলে, এই মেয়ে চুপ করো, বেশি ঝামেলা করবে না একদম। আমাকে কি ধরে এনেছে বলুন, না হলে আমি চিল্লাবো। বলেই অরিন চেঁচাতে থাকে। লোক দুজন আর সহ্য করতে না পেরে অরিনকে থাপ্পড় দিতে যাবে, এমন সময় কেউ একজন বলে ওঠে, বল মা, একবার শুধু নামটা বল, কে তোকে কিডন্যাপ করেছিল? তুই তাদের চেহারা দেখেছিস? লারার কিছুক্ষণ আগে জ্ঞান ফিরেছে। সে হাঁসফাঁস করছে। লারার বাবা মুখ্যমন্ত্রী। মেয়ের মুখ থেকে শয়তানের নামটা শোনার অপেক্ষায় আছে। সাইম আরিশ হাসান সামনে দাঁড়িয়ে। রিকো অনেকটা সুস্থ। লারা মা, তুমি বলো, কোনো ভয় নেই তোমার। আমরা সবাই এই ক্রিমিনালকে উপযুক্ত সাজা দেব। লারা ভিতরে কিছুক্ষণ চুপ থাকে, এরপর বলে ওঠে, আহসান চৌধুরী। আহসান চৌধুরীর নাম শুনে মুহূর্তে সেখানে বড় ঝড় বয়ে গেল। বাবা, বাবা তুমি এসেছো? আমি জানতাম আসবে তুমি। দেখো না, ওরা আমাকে ধরে নিয়ে এসেছে। বাবা, আমাকে নিয়ে যাও। মেয়ের আকুতি দেখে কেন যেন বুকটা ধুপ করে উঠল আহসানের, কিন্তু না, দুর্বল হলে চলবে না। সে নিজেকে ধাতস্থ করে বলল, এসব ন্যাকামো বাদ দাও। তোমাকে 7 কোটি দিয়ে বেচেছি আমি। আমি যদি জানতাম তোমার জন্য আমার এত লাভ হবে তাহলে আগেই তোমাকে পাল্লায় উঠাতাম। বাবা, এসব কি বলছো তুমি? ওর মুখ বেঁধে রাখ। বলে হাসান চলে যাচ্ছিল, এমন সময় অরিন বলে ওঠে, মা ঠিকই বলেছিল, তুমি কখনোই আমার বাবা হতে পারো না। মা যাওয়ার আগে কেন আমাকে নিলে না? বলে অরিন কান্না করে দেয়। আহসান বিশ্রী হাসি দিয়ে বলে, তোমার মা নিজের থেকে গিয়েছে নাকি যে তোমাকে নেবে?
তোমার মাকেও খুন আমিই করেছি। অরিন অনেক বড় শক্ত পায় কথাটা শুনে। মা হারানোর নিদারুণ কষ্ট সে মেনে নিতে পারে না। কারো বাবা কখনো এত নিকৃষ্ট হয়? আহসান তার দুই চেলার দিকে তাকিয়ে বাঁকা হেসে ঠিক তখনই, বস, তো তুমি এখানে? তোমাকে তো আরিশ ধরে ফেলেছিল। না 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 স্যার, আমি পালিয়ে এসেছি। ও আমায় বম ব্লাস্টের হুমকি দিয়েছিল, তাই আমি ওদের সব প্ল্যান শুনে ফেলেছি। ওই আর্মি অফিসারের বাচ্চা আরিশ আমাদের কিছুই করতে পারবে না। অরিন হতভম্বের মতো কথাগুলো শুনলো, আর লাস্টে কি শুনলো? আর্মি অফিসার আরিশ। তার মানে আরিশও তাকে ঠকিয়েছে। সবাই এভাবে খেললো তার সাথে। বেশ, এই না হলে আমার মানিক। আমি জানতাম তুই ঠিক পালিয়ে আসবি। আশিক কোথায়? ও বেচারা পালাতে পারেনি। মানিক এবার আস্তে আস্তে বলতে শুরু করে। 4 রাস্তার ভিতর 3 রাস্তাতেই পুলিশ ফোর্স বসানো, আর একটি মাত্র রাস্তা ফাঁকা। এটা জঙ্গলের দিক, কেউ আসে না এদিকটায়। এখান দিয়েই যেতে হবে। আহসান বাঁকা হাসে, অরিনকে তুলে নেয়। গাড়িতে অরিন অনেক কাকুতি মিনতি করলো, কিন্তু আহসানের মন গলেনি। ড্রাইভ করছে মানিক, পাশে আহসান, পিছনের সিটে অরিন। আহসানের মনটা ফুরফুর করছে। অবশেষে সে এতগুলো টাকা পাবে। বেশ কিছুক্ষণ গাড়ি চলার পর আহসান অনুভব করে গাড়ি যেন উল্টো পথে যাচ্ছে। আহসান মানিককে জিজ্ঞেস করতে মানিক বলে, সরি স্যার। আহসান কিছু বোঝার আগে মানিক গাড়ি থামায়। তখনই হন্তদন্ত হয়ে ছুটে আসে কিছু পুলিশ। আরিশ, সাইম, হাসান তারাও আসছে। আরিশ গাড়ির সামনে এসে আহসানকে টেনে বার করে। মহিলা পুলিশ অরিনকে বের করছে। মুখের বাঁধন খুলে দিতে অরিন জ্ঞান হারায়। সাইম অরিনকে হসপিটাল নিয়ে যায়। আরিশকে এদিকটা সামলাতে বলে। লজ্জা করে না? নিজের মেয়েকে টাকার জন্য বেচে দিচ্ছিলেন? কেমন বাবা আপনি? আহসান চুপ করে আছে। তার এত বছর সম্মান এভাবে ধুলে মিশে যাচ্ছে। রিপোর্টাররা এক একজন বিভিন্ন মন্তব্য করছেন। তবে এসব কিছু উপেক্ষা করে হঠাৎ আহসান বাঁকা হাসেন। এতে সেখানে উপস্থিত সকলেই অবাক। আরিশ অনুভব করে তার মাথায় কিছু ঠেকানো। শরীফ এবং কিছু আর্মি পুলিশরাও সেই ছেলেটির দিকে বন্দুক তাক করে আছে। আরিশ পিছনে ঘুরে দেখে, হাসান তুমি? ব্যাস, বিশ্বাসঘাতক তো আপন মানুষরাই হয়, এতে অবাকের কিছুই নেই। তবে তাই বলে এত অভিনয়, এত নাটক? আরিশ হাসানের দিকে চেয়ে আছে। হাসান আরিশের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। তবে তাকে তো বাঁচতে হবে, আর তার স্যারকেও। সবাই সরো, নয়তো গুলি চালিয়ে দিব। সরো সবাই। তবে হাসানের কথায় কেউ একবারও সরল না। এক জায়গায় ঠাঁই হয়ে দাঁড়িয়ে আছে সবাই। কি হলো আরিশ? আমাকে ছাড়, নয়তো তোকে মরতে হবে। ছাড় আমাকে। হঠাৎ সেখানে থাকা সকল মানুষ হেসে ওঠে, যেন আহসান কোনো জোক শুনিয়েছে। হাসান সকলের দিকে তাকে জোরে ধমক দিয়ে বলে, চুপ সবাই, আমি কিন্তু গুলি চালিয়ে দেব। ভাই, কার মাথায় গুলি ঠেকিয়েছ? প্রতিশ্রুতি কি সব লোভ পেল নাকি? মানে তোমার সামনে কি আদেও কেউ আছে? শরীফের কথা হাসান সামনে তাকিয়ে দেখে আরিশ নেই। তবে আরিশ হাসানের মাথায় বন্দুক ঠেকিয়ে আছে। হাসান ভয় পেয়ে যায়। স্যার আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। স্যার আমাকে ক্ষমা করে দিন, আর করব না। ক্ষমা করা যেত যদি তুই ভুল মানুষের অন্তরে হাত না দিতি। অ্যারেস্ট করো এই 3 বিশ্বাসঘাতক শয়তানদের। পুলিশ এসে ওদের 3 জনকে নিয়ে যায়। মানিক এখনো ভয় পেয়ে আছে, যে কোনো সময় বোম ফেটে যেতে পারে। আরিশ মানিকের মতি বুঝতে পেরে বলে, ওইটা নকল বোম ছিল, আপনার কোনো অসুবিধা হবে না মানিক খান। মানিক তাজ্জব বনে গেল। সে এতক্ষণ এই নকল বোমকে ভয় পেল। আরিশ ভাইয়া, অরিন এখান থেকে চলে যেতে চাইছে, প্লিজ ওকে বোঝান, আমরা তো আছি ওর সাথে। আমি দেখছি। বলেই আরিশ কেবিনে প্রবেশ করে। পূর্বাও যেতে নেয়। তখনই শান্ত বলে, কোথায় যাচ্ছ? ওদের একটু সময় দাও। ও হ্যাঁ হ্যাঁ, এবার আমাদেরও কি বোঝাপড়া করা দরকার না? পূর্বা লজ্জা পায় ভীষণ। শান্ত লোকটি বেশ লজ্জা দিতে জানে। তামিম আর নিহান কি আর করবে বসে বসে? আর দুজনে শুধু সবাইকে দেখে যাচ্ছে। আমাকে অনেক মারতে ইচ্ছে করছে, তাই না ম্যাডাম? আমি আপনাকে ঠকিয়েছি, অনেক মিথ্যা বলেছি, সেই জন্য রাগ করেছেন। আমি আপনাকে কষ্ট দিয়েছি, তাই কথা বলবেন না। অরিন বসে বসে কিছু ভাবছিল। এমন সময় হঠাৎ চেনা পরিচিত কণ্ঠ পেয়ে অরিন সামনে তাকাতে দেখে আরিশ তার সামনে বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো বলছে। অরিনের কেন জানি ভীষণ হাসি পাচ্ছে। তবে আরিশের কথাগুলো মনে পড়ায় অরিনের মুখটা মলিন হয়ে যায়। আরিশ আবার বলে ওঠে, এই অপরাধকারীকে কি ক্ষমা করা যায় না ম্যাম? অরিন আরিশের দিকে ছলে ছলে চোখে তাকায়। এটাই সমস্যা, সে কখনোই তার প্রিয় মানুষদের সাথে রাগ করে থাকতে পারে না।
আমি কারো উপর রাগ করিনি, আর এত সহানুভূতি না দেখালেও চলবে। সহানুভূতি? হ্যাঁ, সহানুভূতি বটে। আমার তোমাকে হারিয়ে ফেলার চিন্তা যদি সহানুভূতি হয়, তাহলে আমি তোমার প্রতি সহানুভূতি দেখিয়েছি। তোমার মায়ায় পড়ে দিক বিদিক হারিয়ে ফেলা যদি এই সহানুভূতি হয়, তাহলে এটাই সত্যি। আমি তোমার আসক্তিতে পড়েছি, এটাই সত্যি। আর এটাকে তোমার সহানুভূতি মনে হলে এটাই সহানুভূতি। অরিনার চোখ থেকে অশ্রুর বন্যা বইছে। সে কি এতটাই ভাগ্যবান যে সে এমন একজনকে পেয়েছে? তার কি এখন নিজেকে ভাগ্যবতী বলে মনে করা উচিত? অরিন আরিশকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। নিজের বুকে ভালোবাসার মানুষকে পেয়ে শক্ত করে জড়িয়ে চোখ বুজে আরিশ। এই মেয়েটিকে তো সে আরও আগে থেকেই ভালোবেসে ফেলেছে, সেই বছর 5 আগে থেকে। এই সর্বনাশী কি তা জানে? জানবে কি করে? আরিশ তো তাকে কখনো জানতেই দেয়নি। চোখের পলকে কেটে গিয়েছে একটি সপ্তাহ। জ্ঞান হারানোর জন্য যে সকল ইঞ্জেকশন অরিনকে দেওয়া হয়েছিল সেগুলোর প্রভাবে সে প্রচণ্ড দুর্বল। 2 দিন হলো তাকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। আজ কোর্টে শুনানি আছে। আহসান চৌধুরীকে বিভিন্ন খুনের দায়ে ফাঁসির আদেশ দেওয়া হবে আজ। নিজ স্ত্রী সহ অনেক নিরীহ মানুষকে টাকার জন্য খুন করেছে সে। আদালতে নিজ মুখে স্বীকার করেছে সে সব কিছু। অরিনকে এসব জানালে কোনো প্রতিক্রিয়া করেনি সে। ঘৃণায় বাবা নামক মানুষটির চেহারা দেখতেও সে নারাজ। এমনকি মৃত্যুর পর সেই লাশও দেখতে চায় না অরিন। যেই বাবা টাকার লোভে স্ত্রীকে খুন করতে পারে আর সন্তানকে বিদেশে বেচে দিতে পারে, সে আর যাই হোক কোনো মানুষ হতে পারে না। এদিকে হাসানকেও কোর্ট মার্শালে নেওয়া হয়েছে। একজন সেনা সদস্য হয়ে কিভাবে সে একজন দুর্ধর্ষ কমান্ডারের দিকে বন্দুক তাক করে? আদেও কি সে কারো রক্ষাকারী নাকি ঘাতক? এমন দেশদ্রোহিতার জন্য অবশ্যই চরম শাস্তি পেতে হবে তাকে। সময়ের কাটা ঘূর্ণায়মান। দেখতে দেখতে চলে গিয়েছে 1 বছর। এই 1 বছরে বদলেছে অনেক কিছু। আহসান চৌধুরীর ফাঁসি হয়েছে, আরও অনেক ক্রিমিনাল ধরা পড়েছে। সেই সাথে আরিশ নিজেও উপর পদে পদোন্নতি পেয়েছে নিজের গুণের জন্য। এবার অরিনকে ঘরে তুলে নেবার পালা। আরিশ ঠিক করেছে খুব শীঘ্রই অরিনকে নিজের করে নেওয়া প্রয়োজন। রাতে অরিনকে একটা 5 তারকা হোটেলে দিনের জন্য ইনভাইট করলো আরিশ। সেই সাথে বিভিন্ন তাজা ফুলে সাজিয়ে নিল নিজেদের বসার টেবিল। সবকিছু ঠিকঠাক করে পূর্বা, নিহান আর তামিম শান্ত সহায়তায় চোখ বেঁধে অরিনকে উপস্থিত করা হলো সেখানে। অরিন পৌঁছাতেই আরিশের বুক ধকধক করে উঠল। যেখানে বড় বড় ক্রিমিনাল এক তুবড়িতে ঘায়েল করে সে, সেখানে আজ সে নিজেই এই মানবের প্রেমে ঘায়েল হয়েছে। নিহান অরিনের চোখের বাঁধন খুলে দিতেই তাজা লাল গোলাপের বিশাল তোড়া নিয়ে হাঁটু গেড়ে অরিনের সামনে বসে যায় আরিশ। এরপর ব্লেজারের বুক পকেট থেকে একটা ডায়মন্ড রিং বের করে অরিনের পানে এগিয়ে জিজ্ঞেস করে, উইল ইউ ম্যারি মি? ইয়েস। অরিনের সম্মতি পেয়ে হাতে আংটি পরিয়ে অরিনকে শক্ত করে বুকে জড়িয়ে নেয় আরিশ। এরপর কপালে চুমু খেয়ে বলে ওঠে, তবে আজ রাতেই বিয়েটা হোক। তর সইছে না, বুকটা বড্ড খা খা করছে। অরিন লাজুক হেসে বলে ওঠে, অশুভ লোক একটা। এভাবেই পরিণতি পেল দুষ্টু মিষ্টি একটা প্রেম ভালোবাসা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। আশা করছি আপনাদের গল্পটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এছাড়া এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।